এটা কোনো কিস হলো? কিস তো এভাবেই করে। এভাবে গালে নয়, এবার ঠোঁটে কিস করো। আজকের রাতটা আমাদের জীবনের প্রথম রাত। এই রাতটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নগুলো বাস্তবের রূপ দিতে যাচ্ছি। আমি ঠোঁটে কিস করতে পারবো না, কেমন যেন আনইজি লাগে। পারবা না? না, আমি পারবো না। খপ করে পাঞ্জাবির কলার ধরে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুইটা মিশিয়ে নিল। আরে আপনাদের তো কিছুই বলা হয়নি, এইমাত্র যে মেয়েটা আমাকে কিস করলো সে আমার রোমান্টিক বউ লিমা, আর আমি রাশেদ। পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। লিমা হলো আম্মুর বান্ধবীর মেয়ে। তারা দুই বান্ধবী প্রতিজ্ঞা করেছিল আমাদের বিয়ে দেবার। এই কথাটা আমি ও লিমা দুজনেই জানতাম, কিন্তু আমার বয়স যখন 12, তারপর থেকে লিমার সাথে কখনো আমার দেখা হয়নি, এমনকি কথাও হয়নি। আমার পড়াশোনা শেষ, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর লিমা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজ লিমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসলাম, আর এখন আমি আর লিমা বাসর ঘরে বসে আছি। তারপরে কি হলো নিজেরা তো শুনলেনি। টানা 12 মিনিট আমার ঠোঁট নিজের দখলে নিয়ে রেখেছে, এক প্রকার জোর করে ধরে রেখেছিল। হালকা করে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাচ্ছি, আর লিমা হেসে চলেছে। তার মিষ্টি হাসি দেখে আমিও ফিদা। আমি তার ঠোঁটে আলতো করে ঠোঁট রাখলাম, আমার ঠোঁটের স্পর্শ এঁকে দিলাম। তারপর কি হলো আপনারা না জানলেও চলবে। সকালে ঘুম ভাঙলো লিমার ভেজা চুলে ঝাটকায়, কুয়াশার মতো গায়ে পানি পড়ায়। এই অবেলায় দিলে তো ঘুমটা নষ্ট করে। এটা হবে না। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কত বেলা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। এখন তো মাত্র 5টা বাজে। এত সকালে কেন ঘুমটা নষ্ট করলা? রাতেও তো ভালো করে ঘুমাতে পারিনি তোমার জন্য। এখন উঠে ওয়াশরুমে যাও, গোসল করে এসো, একসাথে নামাজ পড়বো। প্লিজ আর একটু ঘুমাই। না, নামাজের সময় পাওয়া যাবে না। হঠাৎ ঘাড়ে ব্যথা অনুভব করলাম। ইস, পাজিটা কামড় বসিয়ে দিয়েছে। এক লাফে উঠে ওয়াশরুমে দৌড় দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দুজনে একসাথে নামাজ পড়লাম। সারা রাত ঘুমাতে পারিনি, ঘুমে চোখ টলমল করছে, তাই আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 11টায়। তাকে দেখি লিমা আমাকে জড়িয়ে ধরে শুয়েছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি এখানে শুয়েছো যে, নাস্তা করনি? না, সবার জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে এসেছি। এতক্ষণে মনে হয় সবার নাস্তা করা শেষ। আব্বু আম্মু আর আমি তোমার সাথে খাবো বলে এখনো নাস্তা করিনি। অপেক্ষা করার কি দরকার ছিল? আমাকে ডাকলেই তো হতো। না, তোমার চোখের নিচটা একটু কালো হয়ে আছে, ঘুমালে ঠিক হয়ে যাবে, তাই ডাকিনি। এখন তাড়াতাড়ি উঠে এসো, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। উঠে ফ্রেশ হলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি লিমা বিছানায় বসে আছে। আমি এতক্ষণ লক্ষ্যই করিনি আমার বউটাকে যে এত সুন্দর লাগছে। নীল রঙের শাড়ি ও চুড়ি, আর কপালে ছোট্ট একটা কালো রঙের টেপ, একদম পরীদের রানীর মতো লাগছিল। তাই এক দৃষ্টিতে লিমার দিকে তাকিয়েছি। আমি তার আরও কাছে গেলাম, তার কপালে আলতো করে চুমু দিলাম, আর লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ দরজায় শব্দ হয়, দুজনে চমকে গেলাম। ভাইয়া ভাবি, তোমাদের জন্য আব্বু আম্মু কখন থেকে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে যাও। আমার ছোট বোন লিজা। যাচ্ছি, দুজনে একসাথেই বললাম। আর লিজা হাসতে হাসতে চলে গেল। আমরা নিচে চলে গেলাম নাস্তা করার জন্য। বৌমাকে নিয়ে কিছুদিনের জন্য কোথা থেকে ঘুরে আসিস? আব্বু, আমার তো একটা চাকরি আছে, 6 দিন ছুটি কাটানো হয়ে গেছে, আগামীকাল জয়েন করতে হবে। আর কতদিনের জন্য ছুটি নেওয়া যাবে না? না আম্মু। নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর লিমা আসলো। একটা কথা বলবো? জি বলো। আমার কিন্তু টুইন বেবি পছন্দ। তো আমাকে কি করতে হবে? পরিশ্রম করবা, ডাবল পরিশ্রম। আচ্ছা, তো কাছে এসো। কেন? টুইন বেবি লাগবে না? হুম, তা এখন পরিশ্রম করতে বলছি নাকি? আমি আর কিছু না বলে লিমাকে টান দিয়ে কোলে বসালাম। লিমা আমার চুলগুলো শক্ত করে ধরে আমার দিকে তাকিয়ে আছে। নিচ থেকে হঠাৎ ছোট বোনের ডাক কানে আসলো। ভাইয়া ভাবি, তাড়াতাড়ি নিচে এসো। দুজনেই নিচে গেলাম। আব্বু আমার হাতে একটা চিঠি দিল, খামে আমার কোম্পানির নাম লেখা। চিঠিতে সিঙ্গাপুর ভ্রমণের কথা লেখা ছিল। কোম্পানির প্রত্যেকে তাদের সঙ্গে একজন করে নিয়ে যেতে পারবে, আমাদের আর ঠেকাই গে। আজ বাসার সবাই খুশি, আমি আর লিমা তো খুশিতে আত্মহারা। লিমা আমাকে চোখ মেরে রুমে চলে গেল। একটু পর আমি রুমে চলে গেলাম, কিন্তু লিমাকে দেখছি না। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তাকে দেখি লিমা, তার মানে সে এতক্ষণ দরজার পিছনে লুকিয়েছিল। কি করছো, কি ছাড়ো। আমার হাজবেন্ডকে যা ইচ্ছা তা করব, তাতে তোমার কি? আচ্ছা, তো কি করবা শুনি। কিছু না বলেই সারা মুখ ও গলায় চুমু দেওয়া আরম্ভ করলো। হয়েছে, এত রোমান্টিকতা দেখাতে হবে না। পা ব্যথা করছে, পারলে মালিশ করে দাও।
চলো। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম আর লিমা আমার পা মালিশ করে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। ঘুম থেকে করে দিকে লিমা আমার বুকের ওপর শুয়ে আছে আর ঘুমিয়ে গেছে। কোমলকে ছোট বাচ্চাদের মতো লাগে। ওর চুলগুলো মুখের উপর পড়ে আছে। আমি হাত দিয়ে আলতোভাবে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিলাম। তার চোখ নড়ছে, তার মানে এখনই জেগে যাবে। আমি আবারও ঘুমানোর ভান করলাম। চোখ মিলে মিট মিট করে ওকে দেখছি। লিমা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে চুমু খেলো। সে চলে যাচ্ছে ঠিক সেই সময় তার হাত টেনে ধরলাম আর লিমা আমার বুকের উপরে এসে পড়ল। এই ছাড়ো, কেউ এসে পড়বে। আসুক। এই তুমি এমন কেন? কেমন? অসম্ভব ভালো, একদম আমার মনের মতো। তাই? হুম। তাহলে একটু আগে যেটা দিছিল ওইটা এখানে দাও। ঠোঁট দেখিয়ে বললাম। পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আচ্ছা দিচ্ছি, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলাম। অনেকক্ষণ চোখ বন্ধ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে চোখ খুলে দেখি লিমা চলে গেছে। তার মানে আমাকে বোকা বানিয়েছে। একবার হাতের কাছে পাই, তারপর আমি দেখাবো। বিছানা সেরে ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে নিচে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। সবাই খাবার নিয়ে বসে আছে আমার জন্য। টেবিলে বসতে বাবা বলে উঠলো, বৌমাকে নিয়ে আগামীকাল কটার সময় রওনা হবি? আমরা খুব ভোরে রওনা হব। আচ্ছা, তো সেখানে কয়দিন থাকা হবে? 7 দিন বাবা। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর লিমা চলে আসে। চলো ছাদে যাব। এখন না, বাইরে অনেক রোদ। এই রোদে আমার বউটার সুন্দর চেহারা ঝলসে যাবে। তো কখন যাব? বিকেলবেলায়। আমি লিমার হাওয়ায় ওরা মুক্ত চুলগুলোর দিকে তাকিয়ে আছি। কি দেখছো? তোমার চুলগুলো। দেখতে হবে না। বেলকনিতে চলো। আমি তো বেনি করতে পারি না। আমি শিখিয়ে দিব, চলো। বেলকনিতে গিয়ে বসে পড়লাম। লিমা এসে আমার কোলে বসলো। লিমা আমাকে দেখে দিচ্ছে আর আমি বেনি করে দিচ্ছি। কিছুক্ষণ গল্প করার পর বিকেল হয়ে গেল। এই ছাদে যাব না? এসো। দুজনেই ছাদে চলে এলাম। পুরো ছাদটা নিস্তব্ধ হয়ে আছে। আকাশে রংধনু দেখা যাচ্ছে আর ধীরগতিতে ঝিরঝির করে বাতাস বইছে। দেখতে দেখতে সূর্যটা পশ্চিম আকাশে মিলে গেল। কোথায় যাও? এখানে। ছাদের দরজাটা লাগানো শব্দ পেলাম। লিমা আবার চলে এলো। কোথায় গিয়েছিলে? দরজাটা লাগানোর জন্য। কেন? দুপুরে যেটা চাইছিলা ওইটা দেওয়ার জন্য। কোনটা চাইছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলা? লিমা আমার কোলে এসে বসলো আর আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেলো। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে বলল, মনে পড়েছে? হ্যাঁ পাগলি। ওই দেখো, আকাশে কত সুন্দর তারা, আর তাদের মাঝে একটা চাঁদ। কিন্তু আমি তো 2টা চাঁদ দেখতেছি। কোথায়? একটা আকাশের বুকে আর একটা আমার বুকে। লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরও কিছু সময় গল্প করে বাসায় চলে এলাম দুজনে। সবাই একসাথে ডিনার করলাম। আমি ডিনার শেষ করে শুয়ে রইলাম আর লিমা ছোট বোন ও আম্মুর সাথে গল্প করছে। লিমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা লিমার ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি লিমা 2টা ব্যাগ গুছিয়ে রেখেছে। তার মানে আমার ব্যাগও গুছিয়ে রেখেছে। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিলাম আর দোয়া নিলাম। বের হয়ে পড়লাম। ট্রেনের টিকিট গতকাল রাতে অনলাইন থেকেই কিনে রেখেছিলাম। বাসা থেকে রেলওয়ে স্টেশন কাছেই, 10 মিনিটের রাস্তা। এত সকালে গাড়ি না পায়ে হেঁটে গেলাম স্টেশনে। আমরা পৌঁছাতে পৌঁছাতে ট্রেনও এসে গেল। ট্রেনে দেখা হয়ে গেল কলেজ লাইফের বন্ধুর সাথে। প্রায় 3 বছর পর দেখা। আরে দোস্ত তুই? আরে রোমান, কেমন আছিস? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো আছি। তো যাচ্ছিস কোথায়? ঢাকা। সেখানে নতুন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? এয়ারপোর্ট। কাউকে রিসিভ করতে নাকি? না আসলে আমি আর তোর ভাবি। ও, তোকে তো বলতেই ভুলে গেছি। এ হলো তোর ভাবি লিমা। আমরা দুজন কোম্পানি থেকে সিঙ্গাপুর যাচ্ছি। ও তাহলে তো খুব ভালোই। তারপর লিমা ও রোমান দুজনে একে অপরের সাথে মত বিনিময় করলো। রোমানের সিট একই কামরায়, তবে আমাদের থেকে কিছুটা দূরে। আমার আর লিমার জয়েন্ট সিট। তারপর যে যার সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলতে শুরু করলো। ট্রেনে খুব ঘুম পাচ্ছিল আমার, তাই লিমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। লিমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি যে ভালো লাগছে বউয়ের কোলে মাথা রেখে ঘুমোতে। একটু পর লিমা ডেকে ঘুম ভাঙিয়ে দিল। কি হয়েছে, ডাকো কেন? ওঠো, বাদাম খাবে। না, উঠতে পারবো না এখন, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা শুয়ে থাকো, আমি খোসা ছাড়িয়ে মুখে তুলে দিচ্ছি। আচ্ছা। লিমা বাদামের খোসা ছাড়িয়ে নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। এভাবেই ট্রেনে কেটে গেল সময়। ট্রেন থেকে নামার সময় রোমানকে নিজের নাম্বার দিয়ে বিদায় নিলাম। কিছুক্ষণ পর সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন ফ্লাইটের জন্য অপেক্ষা।
আমাদের ফ্লাইটের এখনও 20 মিনিট বাকি। পকেট থেকে ফোন বের করে বাবা মায়ের সাথে কথা বলে নিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে আমাদের ফ্লাইটের কথা শুনতে পেলাম। দেরি না করে লিমার হাত ধরে চলে আসলাম। সেখানে আমাদের কোম্পানির ম্যানেজার আমাদের সব কিছু ঠিকঠাক করে প্লেনে তুলে দিলেন। সিট বেল্ট পরে নিলাম দুজনেই। একটু পর হঠাৎ লিমা আমাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরলো। প্রথম প্লেনে চড়েছে, তাই হয়তো ওরা সময় একটু ভয় পেয়ে গেছে। এই উঠো, ভয় পেও না। মাথাটা কেমন যেন ঘুরছে। আচ্ছা তাহলে কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। লিমা চোখ বন্ধ করে শুয়ে আছে, আর একটু পর পর চোখ খুলে আমার দিকে তাকাচ্ছে। যাক, শেষ পর্যন্ত সিঙ্গাপুরের মাটিতে পা রাখলাম। সেখানে আমাদের রিসিভ করার জন্য একজন ছেলে ও একজন মেয়ে ছিল। তাদের গাড়িতে করে আমাদের নিয়ে এলো ট্যুরিস্ট হোটেলে। হোটেল ইন্ডিগো নামের একটি হোটেলের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। আমরা ভেতরে গিয়ে আমাদের রুমের চাবি নিলাম। আমাদের রুম দেখিয়ে দিলেন সেখানকার ওয়েটার। ভিআইপি রুম। লিমা দেখে তো মহা খুশি। লিমা খুশিতে লাফালাফি শুরু করলো। আমিও খুশিতে লিমাকে কোলে তুলে নিলাম। ছাড়ো, ফ্রেশ হতে হবে। আমি আগে ফ্রেশ হব? না, আমি আগে। না, আমি। আচ্ছা ঠিক আছে বাবা, দুজন একসাথেই ফ্রেশ হব, চলো। দুজনে ওয়াশরুমে শাওয়ার সেরে গোসল করে নিলাম। কিছুক্ষণ পর আমাদেরকে লাঞ্চ দিয়ে গেল একজন হোটেল কর্মকর্তা। আমার ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। ভালো না লাগার কি হলো হঠাৎ? মা বাবার কথা মনে পড়ছে। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, তারপর তোমার মা বাবার সাথে আলাপ করে দেব। তারপর লিমাকে খাইয়ে দিলাম। খাওয়ার পর লিমার বাবা মায়ের সাথে কথা বলে দুজনে শুয়ে রইলাম। আজ কি আমরা কোথাও বের হব? না, আজ বের হব না। আজ বিকেলবেলায় দুজনে হোটেলে পরিবেশটা ঘুরে দেখব। এখন ঘুমিয়ে থাকো। লিমা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর একটু পর পর বুকের লোমগুলোতে সুরসুরি দিচ্ছে। আরে ঘুমাও না। ঘুম আসছে না। তাহলে আমাকে ঘুমোতে দাও। আমি ঘুমাতে না পারলে তোমাকেও ঘুমাতে দিব না। তো এখন কি তোমাকে ঘুম পাড়ানি গান শোনাতে হবে? না, জড়িয়ে ধরে আদর দাও, তাতেই চলবে। জোরে জোরে কপালে চুমু এঁকে দিলাম। ঘুমিয়ে পড়লাম দুজনেই। মুখের উপর সুরসুর অনুভব করে জাগ্রত হলাম। লিম আমার মুখের উপর ওর চুলগুলো ছাড়িয়ে আমাকে মেয়েদের মতো সাজানোর চেষ্টা করছে। ওর কাণ্ড দেখে আমি প্রায় বোকা বনে গেলাম। লিম আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের মতো করে সাজালে তোমাকে অনেক সুন্দর লাগে। আর ডং করতে হবে না, রেডি হয়ে নাও, বাইরে যাব। দুজনে ফ্রেশ হয়ে চলে এলাম বাইরে। সম্পূর্ণ হোটেল করে দেখলাম। আমার কলিগদের সাথে দেখা করলাম। একটা সুইমিং পুলের কাছে বেঞ্চে বসলাম দুজনে। আমাদেরকে গ্রিন টি দেওয়া হলো। চলো না সুইমিং পুলে গোসল করি। এখন? হুম। এখন না, কাল গোসল করো। আচ্ছা। তারপর লিমার সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে আসলাম রুমে। ভালো লাগছিল না, তাই সে মোবাইলে গল্প করছিলাম। লিমা কি করছে সেদিকে কোনো খেয়ালই নেই আমার। কিছুক্ষণ পর লিমা এসে আমার সামনে দাঁড়ালো। প্রথম দেখে আমি চমকে গেলাম। কালো শাড়িতে এই প্রথম আমার বউকে দেখলাম। লিমার কাশি শব্দে বাস্তবে ফিরে এলাম। লিমা বুঝতে পেরে লাজুক লতার মতো চুপসে যাচ্ছে। আমি মাথা নিচু করে মুসকে মুসকে হাসছি। এমন সময় দুর্ভাগ্যবশত আমাদের হোটেলে বিদ্যুতের সমস্যা সৃষ্টি হলো। কারেন্ট চলে গেল। আমার উপর ভারী কিছু একটা আছড়ে পড়া অনুভব করলাম। সেটার কেউই না, লিমাই ছিল। হঠাৎ কারেন্ট চলে যায় ভয় পেয়ে হয়তো আমাকে জড়িয়ে ধরেছে। আমার সমস্ত অনুভূতি এখন তার মধ্যেই চলে গেল। আশেপাশের আলোতে আমাদের রুমটা আলোকিত হয়ে আছে। এই আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি লিমার মৃদুময় হাসি, ঠিক যেন পূর্ণিমার রাতে আকাশে চাঁদের এক ঝলক হাসি দেখতে পারছি। লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমিও লিমাকে জড়িয়ে ধরলাম। দুজনে এই মুহূর্তে সুখের রাজ্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে। লিমা এক হাতে আমার শার্টের বোতামগুলো খুলে দিল। তারপর যে আমার ঠোঁটটাকে তার ঠোঁট স্পর্শ করবে এমন সময় রুমের বাতি জ্বলে উঠলো। এবার দুজনে চমকে উঠলাম। কারেন্ট চলে এসেছে। লিমা পুনরায় মুচকে হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। দুজনে বেশি যেতে লাগলাম এক অজানা সুখের সাগরে। এরই মধ্যে দরজায় কারো নক করার শব্দ পেলাম। তাড়াতাড়ি উঠে দুজনে কাপড় ঠিক করে দরজা খুলে দিলাম। আমাদের জন্য রাতের খাবার পাঠানো হয়েছে। লোকটা যাওয়ার সময় আমাদের দেখে মুচকে হাসতে লাগলো। চলে গেল লোকটা। ওই লোকটা আমাদের দেখে এভাবে হাসছিল কেন বুঝলাম না। আমিও না। হঠাৎ লিমা আমাকে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আমি প্রায় বোকা বনে গেলাম। তুমি আবার আসছো কেন? তোমার অবস্থা দেখে। আবার কি হলো যেভাবে আসতে হবে? আয়নায় নিজেকে দেখে নাও। আয়নার সামনে দাঁড়াতে দেখতে পেলাম আমার ঠোঁটের মধ্যে লেগে আছে গোলাপি বর্ণের লিপস্টিক, যেটা লিমার ঠোঁটেই ছিল। নিজেকে দেখে এখন নিজেরই হাসি পাচ্ছে। লিমা আমার পেছন থেকে জড়িয়ে ধরে আসছে, আর আমিও হাসছি। তারপর দুজনে ডিনার শেষ করে শুয়ে রইলাম। কারেন্ট চলে যাওয়া অনেক ভয় পেয়েছিলে তাই না? মোটেই না, একদম ভয় পাইনি। তাহলে এইভাবে জড়িয়ে ধরেছিলে যে?
তোমার আদর পাবার জন্য। তাহলে চলো, তোমাকে আবার সে আদরের রাজ্যে নিয়ে যাই। আরও শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই সে রাজ্য অবধি পৌঁছে গেলাম। আদরের রাজ্যে ঘোরাঘুরি করে কখন যে ঘুমিয়ে গেলাম দুজনে ঠিক মনে নেই। বিছানায় হাত দিয়ে দেখি লিমা নেই। বেলকনিতে কাউকে দেখা যাচ্ছে। লিমা আমার শার্টটা পরে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে পা টিপে টিপে লিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। আমার নিঃশ্বাস লিমার ঘাড়ে ধীরে ধীরে ফেলতে লাগলাম। লিমা আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ফিরে জড়িয়ে ধরলো। এত রাতে বেলকনিতে একা একা দাঁড়িয়েছো কেন? ঘুম আসছে না। মা বাবার জন্য মন খারাপ করছে? না, তাহলে? আদর। বলে আমাকে আবারও চুমু খেতে শুরু করলো পাগলের মতো। দুজনে আবারও চলে গেলাম সুখের রাজ্যে রাজত্ব করতে। সকালে ঘুম থেকে উঠলাম। সিঙ্গাপুরে আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে তাকে দেখি সকাল 7টা বাজে। আমি গোসল করতে যাচ্ছিলাম, এমন সময়ে এই, আজ না আমাদের সুইমিং পুলে গোসল করার কথা? তুমি সুইমিং পুলে গোসল করো, আমি বাথরুমে গোসল করব। আমার কথা শুনে লিমা গাল ফুলে বসে আছে। কাছে গেলাম রাগ ভাঙাতে, কিছুতেই রাগ কমাতে পারছে না। এই কান ধরলাম, তুমি যা বলবো তাই করব। না, এখন গোসল করার মুড নাই আমার। ও আচ্ছা। আমি এখন তোমাকে একটা জাদু দেখাবো। আমার জাদু দেখার মুড নেই। তাহলে তোমার সাথে আমার আড়ি। না না না, আচ্ছা দেখাও। চোখ বন্ধ করো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত চোখ খুলবা না। ঠিক আছে, খুলবো না। লিমা আমার দুচোখে হাত দিয়ে রেখে আমাকে হাঁটতে বলল। কোথায় নিয়ে যাচ্ছ? জাদু দেখাতে। কিছুক্ষণ পর আমাকে কোথাও নিয়ে দাঁড় করালো। আমি হাত সরালেও চোখ খুলবা না। আচ্ছা। এবার আমার পকেট থেকে হেডফোন আর মানিব্যাগ সব কিছুই নিয়ে নিল। তারপর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ঝাঁপ দিল। আমি কোনো কিছুতে তলিয়ে যেতে থাকলাম। আমি ভেসে উঠে দেখলাম দুজনেই সুইমিং পুলের পানিতে। শেষ পর্যন্ত আমাকে গোসল করিয়ে ছাড়লো। আমরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে খেলা করতে লাগলাম। চারপাশে একদম নীরব, কারণ এত সকালে সুইমিং পুলের ধারে কাছে কেউ আসে না। দুজনে গোসল করে রুমে চলে আসলাম। আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। আমরা কি আজ কোথাও যাচ্ছি? কোথায়? শপিং মল, পার্ক, সিনেমা হল সবখানে যাব। আমি নাস্তা শেষ করতে না করতেই লিমা নাস্তা শেষ করে উঠে গেল। কিছুক্ষণ পর সাজগোজ করে একদম পরীর মতোই আমার সামনে এলো। চোখ সরাতেই যেন পারছি না আমিও নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গেলাম মেরিন বে স্যান্ডস, যেখানে গেলে সম্পূর্ণ সিঙ্গাপুরকেই অবলোকন করা যায়। সেখানে একসাথে রয়েছে হোটেল, শপিং মল সহ অনেক নিদর্শন। আমরা শপিং মলে চলে গেলাম। লিমার শাড়ি নিলাম কয়েকটা, আমার মা বাবা ও বোনের জন্য, এবং লিমার মা বাবা ও বোনের জন্য। শপিং করতে করতে দুপুর হয়ে গেল। তারপর সেখানকার এক হোটেলে লাঞ্চ করে চলে এলাম পার্ক অ্যালেকজেন্ডার নামের একটা কাপল পার্কে। পার্কে গিয়ে দেখতে পেলাম এক ভিন্ন ট্রেডিশন। সেখানে কাপলদের মধ্যে কি ভালোবাসা, সবাই চুমুক হয়ে ব্যস্ত, কিন্তু এক কাপল অন্য কাপলের দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি লিমাকে জড়িয়ে ধরলাম। পাবলিক প্লেস, তাই লিমা বাধা দিচ্ছে লজ্জায়। তারপর দুজনে আরও ঘোরাঘুরি করে 8টার মধ্যে ঘুরে ফিরে এলাম। বাসায় এসে ক্লান্ত হয়ে গেলাম, খুব গরম লাগছে, তাই আবারও গোসল করলাম দুজনে একই সোনার নিচে দাঁড়িয়ে। তাড়াতাড়ি গোসল করে ড্রেস চেঞ্জ করে নিলাম। হঠাৎ মাথা ব্যথা শুরু করলো আমার। এর মধ্যে ডিনারও চলে এসছে। আমি খাবো না, তুমি খেয়ে নাও। খাবে না মানে? কেন খাবে না? মাথাটা একটু ব্যথা করছে। ডিনার শেষে ওষুধ খেয়ে নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে না। দেখো, তুমি যদি না খাও তাহলে আমিও না খেয়ে থাকবো। তুমি না খেলে এখন হয়তো তোমার কষ্ট হবে না, কিন্তু আমি না খেলে আমার অনেক কষ্ট পাবে, কারণ আমার প্রচুর খিদে পাইছে। এখন ডিসিশন নাও, আমায় কষ্ট দিবা নাকি খেয়ে নিবা? আচ্ছা খাচ্ছি, তবে আমাকে খাইয়ে দিতে হবে। দেব। লিমা আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়ার পর ওষুধ খেলাম, কিন্তু মাথা ব্যথা কমছে না। কমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমও আসছে না। লিমা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এখন খুব ভালো লাগছে। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে যে কোনো সমস্যারই সমাধান হয়। লিমাকে বুকের উপর রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আজ তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেল। সিঙ্গাপুরে আজ আমাদের তৃতীয় দিন। লিমা আমার বুকে ঘুমিয়ে আছে। কি শীতল লাগছে বুকটা। আর লিমার চেহারাটা কতই না নিষ্পাপ। লিমাকে বুকের উপর থেকে সরিয়ে বেলকনিতে চলে এলাম। একা একা ভালো লাগছে না। ওর নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, তাই আর ঘুমটা ভাঙালাম না। বাতাসে লিমার এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়ছে। আমি ফু দিয়ে চুলগুলো সরানোর চেষ্টা করছিলাম। লিমা একটু নড়ে চড়ে উঠলো, তাই আমি চলে এলাম আবারও বেলকনিতে। পেছন থেকে লিমা এসে জড়িয়ে ধরলো।
দুজন বেলকনির ফ্লোরে বসে গল্প করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল আগামীকাল লিমার জন্মদিন। বিয়ের সময় কাগজপত্রে দেখেছিলাম আজ আমার রোমান্টিক বউটাকে সারপ্রাইজ দিতে হবে। এত আনন্দ, ওর জন্মদিনের কথা নিজেইও ভুলে গেছে। ওর জন্মদিনের কথা মনেও করালাম না। বেলকনি থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। লিমাও ফ্রেশ হলো। ব্রেকফাস্ট শেষ করে আবারও ঘুরতে বের হলাম দুজনে। চলে এলাম সিলোসো সমুদ্র দেখতে। সমুদ্রের পানিতে দুজনে ভেসে বেড়ালাম। লিমা আনন্দে কি করবে বুঝতে পারছে না। এই একটু এদিকে আসো তো। কেন? আরে আসো না, আসলেই বুঝতে পারবা। আসলাম, বলো। আরো কাছে। লিমা একদম আমার কাছে চলে আসলো। আমার দুই গালে হাত রেখে ঠোঁটের মধ্যে ঠোঁট মিশিয়ে আমাকে নিয়ে সমুদ্রের পানিতে চলে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে হোটেলে চলে এলাম। দুপুর হয়ে গেল। লাঞ্চ শেষ করে লিমাকে রুমে রেখে বেরিয়ে গেলাম সারপ্রাইজের আয়োজন করার জন্য। হোটেলের ম্যানেজারকে বলে সব কিছুর আয়োজন করলাম। সব কাজ শেষ করে সন্ধ্যায় রুমে ফিরে এলাম। পকেটে কতগুলো নীল চুড়ি আর গোলাপ এনে রেখে দিলাম। রাতের খাবার শেষ করে ঘড়িতে 11:45 অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক 11:45 অ্যালার্ম বেজে উঠলো। লিমাকে ডাকলাম, এই একটু উঠতে পারবে? লিমা চোখ খুলে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, কেন? তোমাকে এখন জাদু দেখাবো। এত রাতে এজন্য ডেকে তুলছো? তো কি জাদু দেখাবা? গেলেই বুঝবা। কোথায় যেতে হবে? সুইমিং পুলের ধারে। হ্যাঁ বুঝতে পারছি কি জাদু দেখাবা। এখন গোসল করতে পারবো না, কাল সকালে সুইমিং পুলে গোসল করব। আরে গোসল করার জন্য না, ট্রাস্ট মি প্লিজ। তো এত রাতে সেখানে গিয়েই জাদু দেখতে হবে? আচ্ছা চলো। চোখ বন্ধ করো। লিমা চোখ বন্ধ করার পর আমি নীল চুড়ি আর লাল গোলাপটা পকেটে নিয়ে নিলাম। লিমার চোখ ধরে দুজনে এগিয়ে গেলাম সুইমিং পুলে। 12টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি তোমার চোখ ছাড়লেও চোখ খুলবা না। ওকে, কিন্তু পানিতে ফেলায়ও না প্লিজ। ওকে, ট্রাস্ট মি। আচ্ছা। এবার তোমার হাত দাও। লিমার হাত আমার দিকে বাড়িয়ে দিল। ওর হাতে চুড়িগুলো পরিয়ে দিলাম। লিমা মুচকে হাসছে। আমি বুঝতে পারছি এগুলো চুড়ি। এবার চোখ খুলো। চোখ খুলে লিমা অবাক হয়ে গেল। সম্পূর্ণ সুইমিং পুল ক্যান্ডেলের আলোয় ঝিকমিক করছে। লিমা আমার দিকে ফিরে তাকালো। হ্যাপি বার্থডে টু ইউ সুইট হার্ট। তারপর লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর সুইমিং পুলের ধারে টেবিলে রাখা কেক কাটলাম। এখানে শুধু আমি আর লিমা ছাড়া আর কেউ নেই। দুজনকে কেক খাইয়ে দিলাম। লিমার ঠোঁটের পাশে কেক লেগে আছে। হাত দিয়েও ঠোঁটে স্পর্শ করার মুহূর্তেই লিমা চোখ বন্ধ করে নিল। আমি ঠোঁট স্পর্শ না করেই হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা সামনে ধরে রাখলাম। আমার স্পর্শ না পেয়েই একটু পর চোখ খুললো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর লিমা আমাকে জড়িয়ে ধরলো। লিমাকে কোলে তুলে হাঁটতে শুরু করলাম রুমের উদ্দেশ্যে। লিমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়েছো কেন? কিছু না বলেই চারটো ট্যাগ করে দিল। রুমের সামনে এসে লিমাকে কোল থেকে নামিয়ে গিয়ে বুঝলাম সে এখন আমাকে ছাড়তে চাইছে না। লিমা এক হাত দিয়ে রুমে লক খুললো। রুমে প্রবেশ করে দরজা লক করে লিমাকে নিয়ে বিছানায় শোয়ালাম। লিমা আমাকে টান দিয়ে ওর সাথে মিশিয়ে নিল। দুজনে সুখের সাগরে হাবুডুবু খাচ্ছি। এভাবে আনন্দে কেটে গেল আমাদের আরও বাকি 4টা দিন। আজ আমাদের দেশে ফেরার পালা। প্লেন থেকে নামার পর আমাদের অফিস থেকে পাঠানো বাস দিয়ে আমরা সবাই গন্তব্যে পৌঁছালাম। বাসায় আস্তে আস্তে প্রায় রাত 12টা বেজে গেল। এসে দেখে বাবা মা বোন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ এখন পর্যন্ত ডিনারই করেনি। প্রচুর ক্লান্ত হয়ে গেলাম। তাদেরকে বেশিক্ষণ বসে না রেখে দ্রুত হাত মুখ ধুয়ে টেবিলে বসলাম। লিমা খাচ্ছে না, কেবল প্লেটের উপর হাত রেখে নাড়াচাড়া করছে আর মুচকে হাসছে। লিমার চেহারায় ভাবনা ছাপ স্পষ্টভাবে দেখতে পারছি। কি ব্যাপার বৌমা, খাচ্ছ না যে? ও কিছু না মা। কোনো সমস্যা থাকলে বলো বৌমা। না বাবা, কোনো সমস্যা না, আপনারা শুধু শুধু চিন্তা করছেন। ডিনার শেষে রুমে লিমার জন্য অপেক্ষা করছিলাম। লিমা দরজায় টোকা দিল। আসতে পারি জনাব? হ্যাঁ আসুন বেগম সাহেবা, আপনার জন্য যে অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তো আমার দুষ্টু বরটার মুখটা ভার কেন? রোমান্টিক বউটার অবস্থা উপলব্ধি করতে করতে। আপনার রোমান্টিক বউটা আবার কি করলো শুনি? তুমি টেবিলে বসে কিছু ভাবছিলে আর মা বাবাকে বলনি কেন? ও এজন্য? তা সেটা মা বাবাকে কিভাবে বলবো? সেটা যে টপ সিক্রেট ভাবনা ছিল। আমার জন্য কি টপ সিক্রেট? আরে কি যে বলো, তোমাকে না বললে আর কাকে বলবো? তখন আমার কল্পনায় আমাদের বাচ্চা এসেছিল। আমাদের বাচ্চা? ছেলে নাকি মেয়ে? মেয়ে এসেছিল। সে কি বলছিল জানো? কি বলছিল? বলছিল, আম্মু আম্মু তোমাদের সিঙ্গাপুরের ছবিগুলো দেখাও না।
তারপর তুমি কি করলে? ক্যামেরা ওর হাতে দিয়ে দিলাম, আর ও একটা একটা করে ছবি দেখতে লাগলো। হঠাৎ হঠাৎ কি? হঠাৎ একটা ছবি আমাকে দেখিয়ে ভীষণ হাসতে শুরু করলো। কেমন ছিল সেই ছবিটা? বলতে পারবো না, কেন? লজ্জা লাগে তো। আচ্ছা, ছবিটা কেমন ছিল বলছি, একটু অপেক্ষা করো। কথাটা বলে লিমা লাইট অফ করে দিল। আমার ঠোঁট কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে মনে হলো। এবার লিমা আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার বুঝলেন তো মশাই কেমন ছিল ছবিটা? বুঝলাম। কি বুঝলেন? আমাদের ঘর আলোকিত করে হয়তো দুষ্ট মামুনি আসবে, আর আর কি? আর আমার বউটা অনেক রোমান্টিক। বলে লিমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কপালে আদর দিলাম। আচ্ছা, তুমি কখনো সিনেমায় দেখেছো বাচ্চা জন্ম নিতে গিয়ে মায়ের মৃত্যু? হ্যাঁ, দেখেছি। বাস্তবে এমন অনেক ঘটনার কথাই শুনেছি। আমার যদি এমন কিছু হয়? প্লিজ এমন কিছু বলো না, যা কখনো ভাবতে আমার কষ্টে কলিজে ফেটে যাবে। লিমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিজের অজান্তে এই কথাটা ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, হে আল্লাহ, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার লিমাকে কেড়ে নিও না। পাগলিটাকে বুকে আগলে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে সূর্যের আলো এসে চোখে পড়ে ঘুমটা ভেঙে গেল। তাকে দেখে লিমা জানালার পর্দা সরিয়ে দিয়েছে। এই ওঠো, অফিসে যাবে না? যাব, আর একটু ঘুমিয়ে নেই। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে টাসকি খেলাম। অফিসের সময় শুরু হতে মাত্র আধ ঘন্টা বাকি। না গেলে বসের কথা শুনতে হবে। দ্রুত ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসে দেখি লিমা নাস্তা রেডি করে বসে আছে। তুমি রেডি হও, আর আমি তোমাকে বাচ্চাদের মতো খাইয়ে দিচ্ছি। লক্ষ্মী বউটা আমার। কপালে চুমু দিয়ে রেডি হতে শুরু করলাম। খেয়ে দিয়ে অফিসে পৌঁছে গেলাম। 5 মিনিট লেট হলো। রাশিদ সাহেব, আপনি তো কখনো লেট করে অফিসে আসেননি, আজ 5 মিনিট লেট হলো যে? স্যার, উনি নতুন বিয়ে করেছেন তো, তাই মনে হয় ভাবির আঁচল ছেড়ে আসতে ইচ্ছে হয় না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার বিয়ের কথা। এইসব বলে সবাই হাসাহাসি করছিল। বস আমাকে দেরি না করার সতর্ক বাণী দিয়ে বিদায় জানালেন। আমি তাড়াহুড়ো করে কেবিনে গিয়ে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণের মধ্যে লিমার ফোন আসলো। হ্যালো। ঠিক মতো পৌঁছাতে পারছো তো? 5 মিনিট লেটে আসছি। কিছু বলেনি তো তোমার বস? তেমন কিছু বলেনি, সতর্ক করে দিছে যেন লেট না করি। আপনার লেট হবেই, কারণ আপনি তো ঘুমরাজ। না, আমি পরিশ্রমী। কি এমন পরিশ্রম করো তুমি? তোমার জন্য প্রতিটা। যা, দুষ্ট কোথাকার। আচ্ছা, রাখি এখন। আই লাভ ইউ। লাভ ইউ টু। ফোনটা রেখে আবারও কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হলে খেয়ে আবারও কাজ শুরু করলাম। দুপুরের পর আবার অলিমা ফোন করলো। হ্যালো, বলো। দুপুরে খাবার খেয়েছো তো? হ্যাঁ, এইমাত্র খেয়েছি। তুমি খেয়েছো? হুম। বউটা আমার এত কেয়ার করছে, তার প্রতিও তো আমার ভালোবাসা দেখানো প্রয়োজন। আচ্ছা, তোমার কি কিছু লাগবে? কি লাগবে? কিছু প্রয়োজন হলে বলো, আসার সময় নিয়ে আসবো। আমার কিছু লাগবে না। ঠিক আছে। রাত 8টায় বাসার উদ্দেশ্যে রওনা হলাম। না, কিছু তো লিমার জন্য নিতেই হবে। লিমার জন্য কিছু নীল চুড়ি, কিছু কালো টিপ আর একটা গোলাপ কিনলাম। কলিং বেল বাজাতে দরজা খুলে গেল। মনে হচ্ছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকে দেখে লিমা দরজা খুলেছে। চলে গেলাম আমাদের রুমে। আমার জন্য কিছু এনেছো? তোমাকে তো জিজ্ঞেস করেছিলাম কিছু লাগবে কিনা, তুমি তো কিছু আনতে বলোনি। আমি বলিনি তাতে কি? তাই বলে নিজে থেকে কিছু আনবে না? এত ভালোবাসা নেই আমার। ও আচ্ছা। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। দেখি পেছন ফিরে চুপ করে আছে। পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই, ধরবা না আমায়। এই দেখো কি এনেছি। তাকিয়ে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। ড্যাব ড্যাব করে তাকিয়েছো কেন? আমাকেও জড়িয়ে ধরো। তুমি তো ধরতে মানা করেছো। এখন তো ধরতে বলছি। পারবো না। আচ্ছা, ফ্রেশ হয়ে এসো। হাত মুখ ধুয়ে এসে দেখি একটা নীলপরি আমার সামনে দাঁড়িয়ে আছে। নীল শাড়ি, হাতে নীল চুড়ি, কপালে কালো টিপ, সব মিলে একদম পরীদের মতো লাগছে। কাছে গেলাম। টেবিলের উপরে থাকা গোলাপটা লিমার চুলে গেঁথে দিলাম। এবার পরীটাকে আরও ভালো লাগছে। লিমার লাজুক চোখের চাহনি আমাকে পাগল করে দিচ্ছে। আমি নিজেকে সামলাতে পারলাম না। পরীটাকে কোলেই তুলে নিলাম। এই ছাড়ো, পড়ে যাব। পড়ে গেলে কি হবে? ব্যথা পাবো। ব্যথা পেলে আমার বউ পাবে, তাতে আপনার কি? কারণ আপনার বউয়ের কষ্ট হলে আমার বরেরও যে কষ্ট হয়। হয়েছে হয়েছে, তোমাদের জন্য সবাই কষ্ট করে টেবিলে অপেক্ষা করছে।
সেদিকে কি খেয়াল আছে? চমকে গিয়ে লিমাকে নামিয়ে দিলাম। এলিজা, তুই এখানে কি করছিলি এতক্ষণ? দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়েছিলি কেন? আমার ভাই আর ভাবির রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তাতে আপনার কি? কথাটা বলে হেসে দৌড়ে পালালো। লিমাও হাসছে। খাবার খেয়ে চলে আসলাম রুমে। একটু পর লিমাও চলে এলো। আজ কেন জানি খাওয়ার পর খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়লাম। লিমা প্রতিদিনের মতো আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না কারো। চলো ছাদে যাই। আজ যাব না, এতটাই ক্লান্ত লাগছে যে হাঁটতেই মনে হয় পারবো না। তুমি যদি ছাদে এখন আমাকে নিয়ে না যাও তাহলে তাহলে কি? তাহলে তোমার সাথে আর কথা নাই। আচ্ছা চলো, কি আর করবো। বাধ্য হয়ে গেলাম ছাদে। বাড়ি থেকে দরজা লক করে দিলাম, যেন চাবি ছাড়া কেউ খুলতে না পারে। সারা রাত জ্যোৎস্নার আলো গায়ে মাখালাম। কখন যে ছাদে ঘুমিয়ে পড়লাম কে জানে। সকালবেলা লিজার ডাকে ঘুম ভাঙলো। লিমাকে আমার বুকের মধ্যে শুয়ে থাকতে দেখলাম। এই ভাইয়া, ওঠ তাড়াতাড়ি, অফিস যাবি না? আস্তে কথা বল, তোর ভাবি উঠে যাবে যে। ঢং কত! ভাবি না উঠলে নাস্তা বানাবে কে? তুই অফিসে কি নিয়ে যাবি? আজ এমনিতেই দেরি হয়ে গেছে, আর তাই। লিমাকে ডেকে উঠালাম ঘুম থেকে। ছাদ থেকে নেমে রুমে চলে এলাম। লিমা তাড়াহুড়ো করছে, কিন্তু আমার হাতে একদম সময় নেই। বড্ড দেরি হয়ে যাচ্ছে, তাই কিছু না খেয়ে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। ঠিক সময়ে পৌঁছে গেলাম অফিসে। আজ দুপুরে হয়তো বাইরের ভেজালযুক্ত খাবারই খেতে হবে। এই সমস্ত বাইরের খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। এসব ভাবছিলাম আর অফিসের কাজ করছিলাম, কিন্তু দুপুরের বাইরে খেতে হলো না। লিমা বাসা থেকে আমার জন্য খাবারটা অফিসে নিয়ে এসছে। কি প্রয়োজন ছিল এত কষ্ট করে আসার? বারে, তোমার বাইরের খাবার পছন্দ না এটা আমি ভালো করেই জানি, তাই রান্না করে এখানে নিয়ে এলাম। ও আচ্ছা, তো এতগুলো খাবার কেন? এখানে তোমার একার না, আমি তোমার সাথে খাবো। তারপর অফিস শেষে একসাথে বাসায় যাব। দুজনে একসাথে বসে লাঞ্চ করে নিলাম। তারপর লিমাকে ওয়েটিং রুমে বসে আমি কেবিনে চলে গেলাম। রীতিমতো 8টায় শেষ হলো অফিস। অফিস থেকে বের হবার পর রিক্সার জন্য ওয়েট করছিলাম। এই শোনো না, বলো। রিক্সায় যাব না। তাহলে বাসে যাবে? আরে না, হেঁটে হেঁটে বাড়ি যাব। এত দূরের পথ হাঁটতে পারবো না। না, পারবো। আচ্ছা চলো তাহলে। ধীরে ধীরে দুজনে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকলাম। চারদিকে হাজারো জোনাকি পোকা রাতকে পাহারা দিচ্ছে। চারটা টলমল করছে। পাশাপাশি দুজনকে হাত ধরে হাঁটতে দেখে চারটা বোধহয় হিংসা করছে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা ফুসকলা দেখা গেল। লিমা খুশিতে জড়িয়ে ধরলো আমায়। এই চলো না, ফুচকা খাই। এইসব আমি খাই না। আচ্ছা তাহলে আমাকেই কিনে দাও, আমি খাবো। কিনে দিলাম 1 প্লেট ফুচকা। লিমা ফুচকা খাচ্ছে আর আমি লিমার দিকে তাকিয়ে আছি। লিমার ফুচকা খাওয়ার স্টাইল দিকে ক্রাশ খেলাম। ফুচকা মুখে তোলার সময় ঠোঁট জোড়া অসম্ভব রকমের সুন্দর দেখায়। 1 প্লেট খাওয়ার পর আবারও খেতে চাইলো। এবার দুজনে 2 প্লেট নিলাম। মামা, আমার প্লেটে বেশি করে ঝাল দিন। এতটাই দিবেন যেন চোখে পানি চলে আসে। আমার প্লেটেও সেম ঝাল দেন। প্রথম তেমন ঝাল লাগেনি, কিন্তু সবটা খাওয়ার পর দুজনেই জঘন্য অবস্থা। লিমা ঝাল খেয়ে অভ্যস্ত, তাই ওর এমন কষ্ট হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে মুখের ভিতরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। 5 গ্লাস পানি খেলাম, তাতেও কোনো কাজ হলো না। এই অবস্থাতে হাঁটতে থাকলাম। আমার অবস্থা দেখে লিমা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। লিমা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। এই আমি আর হাঁটতে পারছি না, আগে বলেছিলাম। প্লিজ আমাকে কোলে তুলে নাও। পারবো না। তাহলে আমি বাড়ি যাব না। রাগ করে আমার কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে আছি। কি আর করবো, বাধ্য হয়ে লিমাকে বাচ্চাদের মতো পাজা কোলে করে নিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে লিমা একটা দোকানের সামনে এসে দাঁড়াতে বলল। টাকা দাও, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। তুমি খাবে না? খাবো। 2টা আইসক্রিমের টাকা দিলাম। আমার পকেটে আজ এতটুকুই ছিল। কিছুক্ষণ পর লিমা 2টা আইসক্রিমের টাকায় একটা দামি আইসক্রিম নিয়ে চলে এলো। এ কি, আমার কোথায়? তোমার আইসক্রিম খেতে হবে না। ঝালে যখন তুমি নিঃশ্বাস প্রশ্বাস নাও তখন তোমাকে অনেক কিউট লাগে। আমার ঝালে খুব কষ্ট হয়। তাতে আমার কি, এখন কোলে নিয়ে হাঁটতে থাকো, আর আমি তোমার কিউটনেস দেখবো আর আইসক্রিম খাবো। আবারও কোলে নিয়ে হাঁটতে লাগলাম। লিমা আমার দিকে তাকিয়ে হাসছে আর আইসক্রিম খাচ্ছে। কিছুক্ষণ পর, এই হা করো তো। কেন? যা বললাম তা করো। আমি মুখ খোলা সাথে সাথেই আইসক্রিম আমার মুখে দিয়ে দিল। যাক বাবা, ঝালটা কমেছে। কিছুক্ষণ খাওয়ার পর আমার মুখ থেকে নিয়ে নিজে খেতে লাগলো। এভাবে একটা আইসক্রিম দুজনে খেতে খেতে বাড়ি পৌঁছে গেলাম।
এভাবে দেখতে দেখতে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় কেটে গেল 9টি মাস। 9 মাস পর ভালোবাসায় ভরপুর আমাদের পরিবারটায় আজ আসতে চলেছে নতুন মেহমান। জানি না আমার সাথে আজ ভালো কিছু ঘটবে কিনা। বারবার আজ লিমা সেদিনের কথাগুলো মনে পড়ছে, যেদিন লিমা বলেছিল সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর কথা। চিন্তায় সারা শরীর কাঁপছে। হাসপাতালে আজ সকালে নিয়ে এসেছিলাম লিমাকে। লিমা ইমার্জেন্সিতে, আমার পরিবার ও লিমার পরিবার সবাই হাসপাতালে। একটু পর একজন নার্সকে বেরিয়ে আসতে দেখে ওনার কাছে গেলাম। আমার ওয়াইফ, আমার বাচ্চা। মিস্টার রাশেদ, ভয় পাবেন না, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার হাতে। 2 রাকাত নফল নামাজ পড়লাম। মোনাজাত করে ওঠার পরপরই ভিতর থেকে বেবির কান্নার শব্দ শুনলাম। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু আমার এখনও টেনশন হচ্ছে। একটু পর ডাক্তার এলো বাইরে। আমার লিমা কেমন আছে? কি হলো, কথা বলছে না কেন? মা মেয়ে দুজনেই সুস্থ, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। ভেতরে গেলাম লিমার কাছে। মেয়েকে কোলে নিতেই কান্না থেমে গেল। মায়ের মতোই ফুটফুটে দেখতে হয়েছে। সবাই নাম রাখতে ব্যস্ত, কিন্তু লিমা কারো নামই কানে নিচ্ছে না। লিমা উদ্গ্রীব হয়ে আছে আমার মুখ থেকে কোনো নাম শোনার জন্য। অবশেষে আমার মেয়ের নাম আমি দিলাম, অনাহিতা। নামটা শুনে লিমার পছন্দ হলো, কারণ লিমা ইরানের সেই অনাহিতাকে অনেক পছন্দ করে। আর আমাদের মেয়েটাও অনাহিতার চেয়ে কম কিউট নয়। গালে টোল পড়াটা এখন থেকেই বোঝা যাচ্ছে। 2 বছর পর। এই খেয়ে নাও। আমি আনাহিতা দেখব। এই তোমার মেয়েকে অনাহিতা দেখাও এখন। সারাদিন অনাহিতাকেই দেখে কেন যে এই নামটা রাখতে গেলা? আব্বুর কাছে এসো। এভাবে ভালোবাসা বেড়ে উঠতে থাকলো আমাদের অনাহিতা। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এটা কোনো কিস হলো? কিস তো এভাবেই করে। এভাবে গালে নয়, এবার ঠোঁটে কিস করো। আজকের রাতটা আমাদের জীবনের প্রথম রাত। এই রাতটা নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নগুলো বাস্তবের রূপ দিতে যাচ্ছি। আমি টোটে কিস করতে পারবো না, কেমন যেন আনিজি লাগে। পারবা না? না, আমি পারবো না। খপ করে পাঞ্জাবির কলার ধরে আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুইটা মিশিয়ে নিল। আরে আপনাদের তো কিছুই বলা হয়নি। এইমাত্র যে মেয়েটা আমাকে কিস করলো সে আমার রোমান্টিক বউ লিমা, আর আমি রাশেদ। পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হয়েছে। লিমা হলো আম্মুর বান্ধবীর মেয়ে। তারা 2 বান্ধবী প্রতিজ্ঞা করেছিল আমাদের বিয়ে দেবার। এই কথাটা আমি ও লিমা দুজনেই জানতাম, কিন্তু আমার বয়স যখন 12, তারপর থেকে লিমার সাথে কখনো আমার দেখা হয়নি, এমনকি কথাও হয়নি। আমার পড়াশোনা শেষ, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর লিমা অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আজ লিমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসলাম, আর এখন আমি আর লিমা বাসর ঘরে বসে আছি। তারপরে কি হলো নিজেরা তো শুনলেনি। টানা 12 মিনিট আমার ঠোঁট নিজের দখলে নিয়ে রেখেছে। এক প্রকার জোর করে ধরে রেখেছিল। হালকা করে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁপাচ্ছি। আর লিমা হেসে চলেছে। তার মিষ্টি হাসি দেখে আমিও ফেদা। আমি তার ঠোঁটে আলতো করে ঠোঁট রাখলাম, আমার ঠোঁটের স্পর্শ এঁকে দিলাম। তারপর কি হলো আপনারা না জানলেও চলবে। সকালে ঘুম ভাঙলো লিমার ভেজা চুলে ঝাটকায়, কুয়াশার মতো গায়ে পানি পড়ায়। এই অবেলায় দিলে তো ঘুমটা নষ্ট করে। এটা হবে না। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কত বেলা হয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 5টা বাজে। এখন তো মাত্র 5টা বাজে। এত সকালে কেন ঘুমটা নষ্ট করলা? রাতেও তো ভালো করে ঘুমাতে পারিনি তোমার জন্য। এখন উঠে ওয়াশরুমে যাও, গোসল করে এসো, একসাথে নামাজ পড়বো। প্লিজ আর একটু ঘুমাই। না, নামাজের সময় পাওয়া যাবে না। হঠাৎ ঘাড়ে ব্যথা অনুভব করলাম। ইস, পাজিটা কামড় বসিয়ে দিয়েছে। এক লাফে উঠে ওয়াশরুমে দৌড় দিলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দুজন একসাথে নামাজ পড়লাম। সারা রাত ঘুমাতে পারিনি, ঘুমে চোখ টলমল করছে, তাই আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকাল 11টায়। তাকে দেখি লিমা আমাকে জড়িয়ে ধরে শুয়েছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি এখানে শুয়েছো যে, নাস্তা করনি? না, সবার জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে এসেছি। এতক্ষণে মনে হয় সবার নাস্তা করা শেষ। আব্বু আম্মু আর আমি তোমার সাথে খাবো বলে এখনো নাস্তা করিনি। অপেক্ষা করার কি দরকার ছিল? আমাকে ডাকলেই তো হতো। না, তোমার চোখের নিচটা একটু কালো হয়ে আছে, ঘুমালে ঠিক হয়ে যাবে, তাই ডাকিনি। এখন তাড়াতাড়ি উঠে এসো, নিচে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। উঠে ফ্রেশ হলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি লিমা বিছানায় বসে আছে। আমি এতক্ষণ লক্ষ্যই করিনি আমার বউটাকে যে এত সুন্দর লাগছে।
নীল রঙের শাড়ি ও চুড়ি, আর কপালে ছোট্ট একটা কালো রঙের টেপ। একদম পরীদের রানীর মতো লাগছিল। তাই এক দৃষ্টিতে রিমার দিকে তাকিয়েছি। আমি তার আরও কাছে গেলাম, তার কপালে আলতো করে চুমু দিলাম, আর লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ দরজায় শব্দ হয়, দুজনে চমকে গেলাম। ভাইয়া ভাবি তোমাদের জন্য আব্বু আম্মু কখন থেকে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে যাও। আমার ছোট বোন লিজা। যাচ্ছি, দুজনে একসাথেই বললাম। আর লিজা হাসতে হাসতে চলে গেল। আমরা নিচে চলে গেলাম নাস্তা করার জন্য। বৌমাকে নিয়ে কিছুদিনের জন্য কোথা থেকে ঘুরে আসিস? আব্বু, আমার তো একটা চাকরি আছে, 6 দিন ছুটি কাটানো হয়ে গেছে, আগামীকাল জয়েন করতে হবে। আর কতদিনের জন্য ছুটি নেওয়া যাবে না? না আম্মু। নাস্তা শেষ করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর লিমা আসলো। একটা কথা বলবো? জি বলো। আমার কিন্তু টুইন বেবি পছন্দ। তো আমাকে কি করতে হবে? পরিশ্রম করবা, ডাবল পরিশ্রম। আচ্ছা, তো কাছে এসো। কেন? টুইন বেবি লাগবে না? হুম, তা এখন পরিশ্রম করতে বলছি নাকি? আমি আর কিছু না বলে লিমাকে টান দিয়ে কোলে বসালাম। লিমা আমার চুলগুলো শক্ত করে ধরে আমার দিকে তাকিয়ে আছে। নিচ থেকে হঠাৎ ছোট বোনের ডাক কানে আসলো। ভাইয়া ভাবি তাড়াতাড়ি নিচে এসো। দুজনেই নিচে গেলাম। আব্বু আমার হাতে একটা চিঠি দিল। খামে আমার কোম্পানির নাম লেখা। চিঠিতে সিঙ্গাপুর ভ্রমণের কথা লেখা ছিল। কোম্পানির প্রত্যেকে তাদের সঙ্গে একজন করে নিয়ে যেতে পারবে। আমাদের আর ঠেকাই গে। আজ বাসার সবাই খুশি, আমি আর লিমা তো খুশিতে আত্মহারা। লিমা আমাকে চোখ মেরে রুমে চলে গেল। একটু পর আমি রুমে চলে গেলাম, কিন্তু লিমাকে দেখছি না। হঠাৎ কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। তাকে দেখি লিমা। তার মানে সে এতক্ষণ দরজার পিছনে লুকিয়েছিল। কি করছো, কি ছাড়ো। আমার হাজবেন্ডকে যা ইচ্ছা তা করব, তাতে তোমার কি? আচ্ছা, তো কি করবা শুনি। কিছু না বলেই সারা মুখ ও গলায় চুমু দেওয়া আরম্ভ করলো। হয়েছে, এত রোমান্টিকতা দেখাতে হবে না। পা ব্যথা করছে, পারলে মালিশ করে দাও। চলো। আমি খাটে গিয়ে শুয়ে পড়লাম, আর লিমা আমার পা মালিশ করে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। ঘুমতে করে দেখে লিমা আমার বুকের ওপর শুয়ে আছে আর ঘুমিয়ে গেছে। কোমলকে ছোট বাচ্চাদের মতো লাগে। ওর চুলগুলো মুখের উপর পড়ে আছে। আমি হাত দিয়ে আলতোভাবে চুলগুলো মুখ থেকে সরিয়ে দিলাম। তার চোখ নড়ছে, তার মানে এখনই জেগে যাবে। আমি আবারও ঘুমানোর ভান করলাম। চোখ মিলে মিট মিট করে ওকে দেখছি। লিমা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে চুমু খেলো। সে চলে যাচ্ছে, ঠিক সেই সময় তার হাত টেনে ধরলাম, আর লিমা আমার বুকের উপর এসে পড়ল। এই ছাড়ো, কেউ এসে পড়বে। আসুক। এই তুমি এমন কেন? কেমন? অসম্ভব ভালো, একদম আমার মনের মতো। তাই? হুম। তাহলে একটু আগে যেটা দিছিল ওইটা এখানে দাও। ঠোঁট দেখিয়ে বললাম। পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আচ্ছা দিচ্ছি, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলাম। অনেকক্ষণ চোখ বন্ধ করার অপেক্ষায় ছিলাম। অবশেষে চোখ খুলে দেখি লিমা চলে গেছে। তার মানে আমাকে বোকা বানিয়েছে। একবার হাতের কাছে পাই, তারপর আমি দেখাবো। বিছানা সেরে ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে নিচে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। সবাই খাবার নিয়ে বসে আছে আমার জন্য। টেবিলে বসতে বাবা বলে উঠলো, বৌমাকে নিয়ে আগামীকাল কটার সময় রওনা হবি? আমরা খুব ভোরে রওনা হব। আচ্ছা, তো সেখানে কয়দিন থাকা হবে? 7 দিন বাবা। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পর লিমা চলে আসে। চলো ছাদে যাব। এখন না, বাইরে অনেক রোদ। এই রোদে আমার বউটার সুন্দর চেহারা ঝলসে যাবে। তো কখন যাব? বিকেলবেলায়। আমি লিমার হাওয়ায় ওরা মুক্ত চুলগুলোর দিকে তাকিয়ে আছি। কি দেখছো? তোমার চুলগুলো। দেখতে হবে না। বেলকনিতে চলো। আমি তো বেনি করতে পারি না। আমি শিখিয়ে দিব, চলো। বেলকনিতে গিয়ে বসে পড়লাম। লিমা এসে আমার কোলে বসলো। লিমা আমাকে দেখে দিচ্ছে, আর আমি বেনি করে দিচ্ছি। কিছুক্ষণ গল্প করার পর বিকেল হয়ে গেল। এই ছাদে যাব না? এসো। দুজনেই ছাদে চলে এলাম। পুরো ছাদটা নিস্তব্ধ হয়ে আছে। আকাশে রংধনু দেখা যাচ্ছে, আর ধীরগতিতে ঝিরঝির করে বাতাস বইছে। দেখতে দেখতে সূর্যটা পশ্চিম আকাশে মিলে গেল। কোথায় যাও? এখানে। ছাদের দরজাটা লাগানো শব্দ পেলাম। লিমা আবার চলে এলো। কোথায় গিয়েছিলে? দরজাটা লাগানোর জন্য। কেন? দুপুরে যেটা চাইছিলা ওইটা দেওয়ার জন্য। কোনটা চাইছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলা? লিমা আমার কোলে এসে বসলো, আর আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেলো। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে বলল, মনে পড়েছে? হ্যাঁ পাগলি। ওই দেখো, আকাশে কত সুন্দর তারা, আর তাদের মাঝে একটা চাঁদ। কিন্তু আমি তো 2টা চাঁদ দেখতেছি। কোথায়? একটা আকাশের বুকে, আর একটা আমার বুকে।
লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আরও কিছু সময় গল্প করে বাসায় চলে এলাম দুজনে। সবাই একসাথে ডিনার করলাম। আমি ডিনার শেষ করে শুয়ে রইলাম, আর লিমা ছোটো বোন ও আম্মুর সাথে গল্প করছে। লিমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা লিমার ডাকে ঘুম ভাঙলো। উঠে দেখি লিমা 2টা ব্যাগ গুছিয়ে রেখেছে। তার মানে আমার ব্যাগও গুছিয়ে রেখেছে। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিলাম আর দোয়া নিলাম। বের হয়ে পড়লাম। ট্রেনের টিকিট গতকাল রাতে অনলাইন থেকেই কিনে রেখেছিলাম। বাসা থেকে রেলওয়ে স্টেশন কাছেই, 10 মিনিটের রাস্তা। এত সকালে গাড়ি না পেয়ে হেঁটে গেলাম স্টেশনে। আমরা পৌঁছাতে পৌঁছাতে ট্রেনও এসে গেল। ট্রেনে দেখা হয়ে গেল কলেজ লাইফের বন্ধুর সাথে। প্রায় 3 বছর পর দেখা। আরে দোস্ত তুই? আরে রোমান, কেমন আছিস? এই তো ভালো। তোর কি অবস্থা? এই তো আছি। তো যাচ্ছিস কোথায়? ঢাকা, সেখানে নতুন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস? এয়ারপোর্ট। কাউকে রিসিভ করতে নাকি? না, আসলে আমি আর তোর ভাবি। ও, তোকে তো বলতেই ভুলে গেছি। এ হলো তোর ভাবি লিমা। আমরা দুজন কোম্পানি থেকে সিঙ্গাপুর যাচ্ছি। ও, তাহলে তো খুব ভালোই। তারপর লিমা ও রোমান দুজনে একে অপরের সাথে মত বিনিময় করলো। রোমানের সিট একই কামরায়, তবে আমাদের থেকে কিছুটা দূরে। আমার আর লিমার জয়েন্ট সিট। তারপর যে যার সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলতে শুরু করলো। ট্রেনে খুব ঘুম পাচ্ছিল আমার, তাই লিমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। লিমা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি যে ভালো লাগছে বউয়ের কোলে মাথা রেখে ঘুমোতে। একটু পর লিমা ডেকে ঘুম ভাঙিয়ে দিল। কি হয়েছে, ডাকো কেন? ওঠো, বাদাম খাবে। না, উঠতে পারবো না এখন, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা শুয়ে থাকো, আমি খোসা ছাড়িয়ে মুখে তুলে দিচ্ছি। আচ্ছা। লিমা বাদামের খোসা ছাড়িয়ে নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। এভাবেই ট্রেনে কেটে গেল সময়। ট্রেন থেকে নামার সময় রোমানকে নিজের নাম্বার দিয়ে বিদায় নিলাম। কিছুক্ষণ পর সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এখন ফ্লাইটের জন্য অপেক্ষা। আমাদের ফ্লাইটের এখনও 20 মিনিট বাকি। পকেট থেকে ফোন বের করে বাবা মায়ের সাথে কথা বলে নিলাম। কথা বলতে বলতে এক পর্যায়ে আমাদের ফ্লাইটের কথা শুনতে পেলাম। দেরি না করে লিমার হাত ধরে চলে আসলাম। সেখানে আমাদের কোম্পানির ম্যানেজার আমাদের সব কিছু ঠিকঠাক করে প্লেনে তুলে দিলেন। সিট বেল্ট পরে নিলাম দুজনেই। একটু পর হঠাৎ লিমা আমাকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরলো। প্রথম প্লেনে চড়েছে, তাই হয়তো ওরা সময় একটু ভয় পেয়ে গেছে। এই উঠো, ভয় পেও না। মাথাটা কেমন যেন ঘুরছে। আচ্ছা তাহলে কাঁধে মাথা রেখে শুয়ে পড়ো। লিমা চোখ বন্ধ করে শুয়ে আছে, আর একটু পর পর চোখ খুলে আমার দিকে তাকাচ্ছে। যাক, শেষ পর্যন্ত সিঙ্গাপুরের মাটিতে পা রাখলাম। সেখানে আমাদের রিসিভ করার জন্য একজন ছেলে ও একজন মেয়ে ছিল। তাদের গাড়িতে করে আমাদের নিয়ে এলো ট্যুরিস্ট হোটেলে। হোটেল ইন্ডিগো নামের একটি হোটেলের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো। আমরা ভিতরে গিয়ে আমাদের রুমের চাবি নিলাম। আমাদের রুম দেখিয়ে দিলেন সেখানকার ওয়েটার। ভিআইপি রুম। লিমা দেখে তো মহা খুশি। লিমা খুশিতে লাফালাফি শুরু করলো। আমিও খুশিতে লিমাকে কোলে তুলে নিলাম। ছাড়ো, ফ্রেশ হতে হবে। আমি আগে ফ্রেশ হব? না, আমি আগে। না, আমি। আচ্ছা ঠিক আছে বাবা, দুজন একসাথেই ফ্রেশ হব, চলো। দুজনে ওয়াশরুমে শাওয়ার সেরে গোসল করে নিলাম। কিছুক্ষণ পর আমাদেরকে লাঞ্চ দিয়ে গেল একজন হোটেল কর্মকর্তা। আমার ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। ভালো না লাগার কি হলো হঠাৎ? মা বাবার কথা মনে পড়ছে। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, তারপর তোমার মা বাবার সাথে আলাপ করে দেব। তারপর লিমাকে খাইয়ে দিলাম। খাওয়ার পর লিমার বাবা মায়ের সাথে কথা বলে দুজনে শুয়ে রইলাম। আজ কি আমরা কোথাও বের হব? না, আজ বের হব না। আজ বিকেলবেলায় দুজনে হোটেলে পরিবেশটা ঘুরে দেখব। এখন ঘুমিয়ে থাকো। লিমা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর একটু পর পর বুকের লোমগুলোতে সুরসুরি দিচ্ছে। আরে ঘুমাও না। ঘুম আসছে না। তাহলে আমাকে ঘুমাতে দাও। আমি ঘুমাতে না পারলে তোমাকেও ঘুমাতে দিব না। তো এখন কি তোমাকে ঘুম পাড়ানি গান শোনাতে হবে? না, জড়িয়ে ধরে আদর দাও, তাতেই চলবে। জোরে জোরে কপালে চুমুকে দিলাম। ঘুমিয়ে পড়লাম দুজনেই। মুখের উপর সুরসুর অনুভব করে জাগ্রত হলাম। লিম আমার মুখের উপর ওর চুলগুলো ছাড়িয়ে আমাকে মেয়েদের মতো সাজানোর চেষ্টা করছে। ওর কাণ্ড দেখে আমি প্রায় বোকা বনে গেলাম। লিম আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের মতো করে সাজালে তোমাকে অনেক সুন্দর লাগে। আর ডং করতে হবে না, রেডি হয়ে নাও, বাইরে যাব। দুজনে ফ্রেশ হয়ে চলে এলাম বাইরে। সম্পূর্ণ হোটেল করে দেখলাম। আমার কলিগদের সাথে দেখা করলাম। একটা সুইমিং পুলের কাছে বেঞ্চে বসলাম দুজনে। আমাদেরকে গ্রিন টি দেওয়া হলো। চলো না সুইমিং পুলে গোসল করি। এখন? হুম। এখন না, কাল গোসল করো। আচ্ছা। তারপর লিমার সাথে কথা বলতে বলতে সেখান থেকে চলে আসলাম রুমে। ভালো লাগছিল না,
তাই শুয়ে মোবাইলে গল্প করছিলাম। লিমা কি করছে সেদিকে কোনো খেয়ালই নেই আমার। কিছুক্ষণ পর লিমা এসে আমার সামনে দাঁড়ালো। প্রথম দেখে আমি চমকে গেলাম। কালো শাড়িতে এই প্রথম আমার বউকে দেখলাম। লিমার কাশির শব্দে বাস্তবে ফিরে এলাম। লিমা বুঝতে পেরে লাজুক লতার মতো চুপসে যাচ্ছে। আমি মাথা নিচু করে মুসকে মুসকে হাসছি। এমন সময় দুর্ভাগ্যবশত আমাদের হোটেলে বিদ্যুতের সমস্যা সৃষ্টি হলো। কারেন্ট চলে গেল। আমার উপর ভারী কিছু একটা আছড়ে পড়া অনুভব করলাম। সেটার কেউই না, লিমাই ছিল। হঠাৎ কারেন্ট চলে যায় ভয় পেয়ে হয়তো আমাকে জড়িয়ে ধরেছে। আমার সমস্ত অনুভূতি এখন তার মধ্যেই চলে গেল। আশেপাশের আলোতে আমাদের রুমটা আলোকিত হয়ে আছে। এই আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি লিমার মৃদুময় হাসি, ঠিক যেন পূর্ণিমার রাতে আকাশে চাঁদের এক ঝলক হাসি দেখতে পারছি। লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমিও লিমাকে জড়িয়ে ধরলাম। দুজনে এই মুহূর্তে সুখের রাজ্যে হারিয়ে যাওয়ার ইচ্ছে। লিমা এক হাতে আমার শার্টের বোতামগুলো খুলে দিল। তারপর যে আমার ঠোঁটটাকে তার ঠোঁট স্পর্শ করবে এমন সময় রুমের বাতি জ্বলে উঠলো। এবার দুজনে চমকে উঠলাম। কারেন্ট চলে এসেছে। লিমা পুনরায় মুচকে হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলো। দুজনে বেশি যেতে লাগলাম এক অজানা সুখের সাগরে। এরই মধ্যে দরজায় কারো নক করার শব্দ পেলাম। তাড়াতাড়ি উঠে দুজনে কাপড় ঠিক করে দরজা খুলে দিলাম। আমাদের জন্য রাতের খাবার পাঠানো হয়েছে। লোকটা যাওয়ার সময় আমাদের দেখে মুচকে হাসতে লাগলো। চলে গেল লোকটা। ওই লোকটা আমাদের দেখে এভাবে হাসছিল কেন বুঝলাম না। আমিও না। হঠাৎ লিমা আমাকে দেখে উচ্চস্বরে হাসতে থাকে। আমি প্রায় বোকা বনে গেলাম। তুমি আবার আসছো কেন? তোমার অবস্থা দেখে। আবার কি হলো যেভাবে আসতে হবে? আয়নায় নিজেকে দেখে নাও। আয়নার সামনে দাঁড়াতে দেখতে পেলাম আমার ঠোঁটের মধ্যে লেগে আছে গোলাপি বর্ণের লিপস্টিক, যেটা লিমার ঠোঁটেই ছিল। নিজেকে দেখে এখন নিজেরই হাসি পাচ্ছে। লিমা আমার পেছন থেকে জড়িয়ে ধরে আসছে আর আমিও হাসছি। তারপর দুজনে ডিনার শেষ করে শুয়ে রইলাম। কারেন্ট চলে যাওয়া অনেক ভয় পেয়েছিলে তাই না? মোটেই না, একদম ভয় পাইনি। তাহলে এইভাবে জড়িয়ে ধরেছিলে যে? তোমার আদর পাবার জন্য। তাহলে চলো তোমাকে আবার সে আদরের রাজ্যে নিয়ে যাই। আরও শক্ত করে জড়িয়ে ধরে দুজনেই সে রাজ্য অবধি পৌঁছে গেলাম। আদরের রাজ্যে ঘোরাঘুরি করে কখন যে ঘুমিয়ে গেলাম দুজনে ঠিক মনে নেই। বিছানায় হাত দিয়ে দেখি লিমা নেই। বেলকনিতে কাউকে দেখা যাচ্ছে। লিমা আমার শার্টটা পরে বেলকনিতে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে পা টিপে টিপে লিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। আমার নিঃশ্বাস লিমার ঘাড়ে ধীরে ধীরে ফেলতে লাগলাম। লিমা আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ফিরে জড়িয়ে ধরলো। এত রাতে বেলকনিতে একা একা দাঁড়িয়েছো কেন? ঘুম আসছে না। মা বাবার জন্য মন খারাপ করছে? না, তাহলে? আদর। বলে আমাকে আবারও চুমু খেতে শুরু করলো পাগলের মতো। দুজনে আবারও চলে গেলাম সুখের রাজ্যে রাজত্ব করতে। সকালে ঘুম থেকে উঠলাম। সিঙ্গাপুরে আজ আমাদের দ্বিতীয় দিন। ঘড়িতে তাকে দেখি সকাল 7টা বাজে। আমি গোসল করতে যাচ্ছিলাম এমন সময়ে। এই, আজ না আমাদের সুইমিং পুলে গোসল করার কথা? তুমি সুইমিং পুলে গোসল করো, আমি বাথরুমে গোসল করব। আমার কথা শুনে লিমা গাল ফুলে বসে আছে। কাছে গেলাম রাগ ভাঙাতে, কিছুতেই রাগ কমাতে পারছে না। এই কান ধরলাম, তুমি যা বলবো তাই করব। না, এখন গোসল করার মুড নাই আমার। ও আচ্ছা। আমি এখন তোমাকে একটা জাদু দেখাবো। আমার জাদু দেখার মুড নেই। তাহলে তোমার সাথে আমার আরি। না না না, আচ্ছা দেখাও। চোখ বন্ধ করো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত চোখ খুলবা না। ঠিক আছে, খুলবো না। লিমা আমার দুচোখে হাত দিয়ে রেখে আমাকে হাঁটতে বলল। কোথায় নিয়ে যাচ্ছ? জাদু দেখাতে। কিছুক্ষণ পর আমাকে কোথাও নিয়ে দাঁড় করালো। আমি হাত সরালেও চোখ খুলবা না। আচ্ছা। এবার আমার পকেট থেকে হেডফোন আর মানিব্যাগ সব কিছুই নিয়ে নিল। তারপর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ঝাঁপ দিল। আমি কোনো কিছুতে তলিয়ে যেতে থাকলাম। আমি ভেসে উঠে দেখলাম দুজনেই সুইমিং পুলের পানিতে। শেষ পর্যন্ত আমাকে গোসল করিয়ে ছাড়লো। আমরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে খেলা করতে লাগলাম। চারপাশে একদম নীরব, কারণ এত সকালে সুইমিং পুলের ধারে কাছে কেউ আসে না। দুজনে গোসল করে রুমে চলে আসলাম। আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। আমরা কি আজ কোথাও যাচ্ছি? কোথায়? শপিং মল, পার্ক, সিনেমা হল সবখানে যাব। আমি নাস্তা শেষ করতে না করতেই লিমা নাস্তা শেষ করে উঠে গেল। কিছুক্ষণ পর সাজগোজ করে একদম পরীর মতোই আমার সামনে এলো। চোখ সরাতেই যেন পারছি না আমিও নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা চলে গেলাম মেরিন বে স্যান্ডস, যেখানে গেলে সম্পূর্ণ সিঙ্গাপুরকেই অবলোকন করা যায়। সেখানে একসাথে রয়েছে হোটেল, শপিং মল সহ অনেক নিদর্শন। আমরা শপিং মলে চলে গেলাম। লিমার শাড়ি নিলাম কয়েকটা, আমার মা বাবা ও বোনের জন্য, এবং লিমার মা বাবা ও বোনের জন্য। শপিং করতে করতে দুপুর হয়ে গেল।
তারপর সেখানকার এক হোটেলে লাঞ্চ করে চলে এলাম পার্ক অ্যালেকজেন্ডা নামের একটা কাপল পার্কে। পার্কে গিয়ে দেখতে পেলাম এক ভিন্ন ট্রেডিশন। সেখানে কাপলদের মধ্যে কি ভালোবাসা, সবাই চুমুক হয়ে ব্যস্ত, কিন্তু এক কাপল অন্য কাপলের দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি লিমাকে জড়িয়ে ধরলাম। পাবলিক প্লেস, তাই লিমা বাধা দিচ্ছে লজ্জায়। তারপর দুজনে আরও ঘোরাঘুরি করে 8টার মধ্যে ঘুরে ফিরে এলাম। বাসায় এসে ক্লান্ত হয়ে গেলাম, খুব গরম লাগছে, তাই আবারও গোসল করলাম দুজনে একই সোনার নিচে দাঁড়িয়ে। তাড়াতাড়ি গোসল করে ড্রেস চেঞ্জ করে নিলাম। হঠাৎ মাথা ব্যথা শুরু করলো আমার। এর মধ্যে ডিনারও চলে এসছে। আমি খাবো না, তুমি খেয়ে নাও। খাবে না মানে? কেন খাবে না? মাথাটা একটু ব্যথা করছে। ডিনার শেষে ওষুধ খেয়ে নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে না। দেখো, তুমি যদি না খাও তাহলে আমিও না খেয়ে থাকবো। তুমি না খেলে এখন হয়তো তোমার কষ্ট হবে না, কিন্তু আমি না খেলে আমার অনেক কষ্ট পাবে, কারণ আমার প্রচুর খিদে পাইছে। এখন ডিসিশন নাও, আমায় কষ্ট দিবা নাকি খেয়ে নিবা? আচ্ছা খাচ্ছি, তবে আমাকে খাই দিতে হবে। দেব। লিমা আমাকে খাই দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়ার পর ওষুধ খেলাম, কিন্তু মাথা ব্যথা কমছে না। কমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না। লিমা মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এখন খুব ভালো লাগছে। আসলে ভালোবাসার মানুষ পাশে থাকলে যে কোনো সমস্যারই সমাধান হয়। লিমাকে বুকের উপর রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আজ তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেল। সিঙ্গাপুরে আজ আমাদের 3য় দিন। লিমা আমার বুকে ঘুমিয়ে আছে। কি শীতল লাগছে বুকটা। আর লিমার চেহারাটা কতই না নিষ্পাপ। লিমাকে বুকের উপর থেকে সরিয়ে বেলকনিতে চলে এলাম। একা একা ভালো লাগছে না। ওর নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, তাই আর ঘুমটা ভাঙালাম না। বাতাসে লিমার এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়ছে। আমি ফু দিয়ে চুলগুলো সরানোর চেষ্টা করছিলাম। লিমা একটু নড়ে চড়ে উঠলো, তাই আমি চলে এলাম আবারও বেলকনিতে। পেছন থেকে লিমা এসে জড়িয়ে ধরলো। দুজন বেলকনির ফ্লোরে বসে গল্প করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল আগামীকাল লিমার জন্মদিন। বিয়ের সময় কাগজপত্রে দেখেছিলাম আজ আমার রোমান্টিক বউটাকে সারপ্রাইজ দিতে হবে। এত আনন্দ, ওর জন্মদিনের কথা নিজেইও ভুলে গেছে। ওর জন্মদিনের কথা মনেও করালাম না। বেলকনি থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। লিমাও ফ্রেশ হলো। ব্রেকফাস্ট শেষ করে আবারও ঘুরতে বের হলাম দুজনে। চলে এলাম সিলোসো সমুদ্র দেখতে। সমুদ্রের পানিতে দুজনে ভেসে বেড়ালাম। লিমা আনন্দে কি করবে বুঝতে পারছে না। এই একটু এদিকে আসো তো। কেন? আরে আসো না, আসলেই বুঝতে পারবা। আসলাম, বলো। আরো কাছে। লিমা একদম আমার কাছে চলে আসলো। আমার 2 গালে হাত রেখে ঠোঁটের মধ্যে ঠোঁট মিশিয়ে আমাকে নিয়ে সমুদ্রের পানিতে চলে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে হোটেলে চলে এলাম। দুপুর হয়ে গেল। লাঞ্চ শেষ করে লিমাকে রুমে রেখে বেরিয়ে গেলাম সারপ্রাইজের আয়োজন করার জন্য। হোটেলের ম্যানেজারকে বলে সব কিছুর আয়োজন করলাম। সব কাজ শেষ করে সন্ধ্যায় রুমে ফিরে এলাম। পকেটে কতগুলো নীল চুড়ি আর গোলাপ এনে রেখে দিলাম। রাতের খাবার শেষ করে ঘড়িতে 11:45 অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঠিক 11:45 অ্যালার্ম বেজে উঠলো। লিমাকে ডাকলাম, এই একটু উঠতে পারবে? লিমা চোখ খুলে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, কেন? তোমাকে এখন জাদু দেখাবো। এত রাতে এজন্য ডেকে তুলছো? তো কি জাদু দেখাবা? গেলেই বুঝবা। কোথায় যেতে হবে? সুইমিং পুলের ধারে। হ্যাঁ, বুঝতে পারছি কি জাদু দেখাবা। এখন গোসল করতে পারবো না, কাল সকালে সুইমিং পুলে গোসল করব। আরে গোসল করার জন্য না, ট্রাস্ট মি প্লিজ। তো এত রাতে সেখানে গিয়েই জাদু দেখতে হবে? আচ্ছা চলো। চোখ বন্ধ করো। লিমা চোখ বন্ধ করার পর আমি নীল চুড়ি আর লাল গোলাপটা পকেটে নিয়ে নিলাম। লিমার চোখ ধরে দুজনে এগিয়ে গেলাম সুইমিং পুলে। 12টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি তোমার চোখ ছাড়লেও চোখ খুলবা না। ওকে, কিন্তু পানিতে ফেলায়ও না প্লিজ। ওকে, ট্রাস্ট মি। আচ্ছা। এবার তোমার হাত দাও। লিমার হাত আমার দিকে বাড়িয়ে দিল। ওর হাতে চুড়িগুলো পরিয়ে দিলাম। লিমা মুচকে হাসছে। আমি বুঝতে পারছি এগুলো চুড়ি। এবার চোখ খুলো। চোখ খুলে লিমা অবাক হয়ে গেল। সম্পূর্ণ সুইমিং পুল ক্যান্ডেলের আলোয় ঝিকমিক করছে। লিমা আমার দিকে ফিরে তাকালো। হ্যাপি বার্থডে টু ইউ সুইটহার্ট। তারপর লিমা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর সুইমিং পুলের ধারে টেবিলে রাখা কেক কাটলাম। এখানে শুধু আমি আর লিমা ছাড়া আর কেউ নেই। দুজনকে কেক খাইয়ে দিলাম। লিমার ঠোঁটের পাশে কেক লেগে আছে। হাত দিয়েও ঠোঁটে স্পর্শ করার মুহূর্তেই লিমা চোখ বন্ধ করে নিল। আমি ঠোঁট স্পর্শ না করেই হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলটা সামনে ধরে রাখলাম। আমার স্পর্শ না পেয়েই একটু পর চোখ খুললো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
তারপর লিমা আমাকে জড়িয়ে ধরলো। লিমাকে কোলে তুলে হাঁটতে শুরু করলাম রুমের উদ্দেশ্যে। লিমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়েছো কেন? কিছু না বলেই চারটো ট্যাগ করে দিল। রুমের সামনে এসে লিমাকে কোল থেকে নামিয়ে গিয়ে বুঝলাম সে এখন আমাকে ছাড়তে চাইছে না। লিমা এক হাত দিয়ে রুমে লক খুললো। রুমে প্রবেশ করে দরজা লক করে লিমাকে নিয়ে বিছানায় শোয়ালাম। লিমা আমাকে টান দিয়ে ওর সাথে মিশিয়ে নিল। দুজনে সুখের সাগরে হাবুডুবু খাচ্ছি। এভাবে আনন্দে কেটে গেল আমাদের আরও বাকি 4টা দিন। আজ আমাদের দেশে ফেরার পালা। প্লেন থেকে নামার পর আমাদের অফিস থেকে পাঠানো বাস দিয়ে আমরা সবাই গন্তব্যে পৌঁছালাম। বাসায় আসতে আসতে প্রায় রাত 12টা বেজে গেল। এসে দেখে বাবা মা বোন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ এখন পর্যন্ত ডিনারই করেনি। প্রচুর ক্লান্ত হয়ে গেলাম। তাদেরকে বেশিক্ষণ বসে না রেখে দ্রুত হাত মুখ ধুয়ে টেবিলে বসলাম। লিমা খাচ্ছে না, কেবল প্লেটের উপর হাত রেখে নাড়াচাড়া করছে আর মুচকে হাসছে। লিমার চেহারায় ভাবনা ছাপ স্পষ্টভাবে দেখতে পারছি। কি ব্যাপার বৌমা, খাচ্ছ না যে? ও কিছু না মা। কোনো সমস্যা থাকলে বলো বৌমা। না বাবা, কোনো সমস্যা না। আপনারা শুধু শুধু চিন্তা করছেন। ডিনার শেষে রুমে লিমার জন্য অপেক্ষা করছিলাম। লিমা দরজায় টোকা দিল। আসতে পারি জনাব? হ্যাঁ আসুন বেগম সাহেবা, আপনার জন্য যে অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, তো আমার দুষ্টু বরটার মুখটা ভার কেন? রোমান্টিক বউটার অবস্থা উপলব্ধি করতে করতে। আপনার রোমান্টিক বউটা আবার কি করলো শুনি? তুমি টেবিলে বসে কিছু ভাবছিলে আর মা বাবাকে বলনি কেন? ও এজন্য? তা সেটা মা বাবাকে কিভাবে বলবো? সেটা যে টপ সিক্রেট ভাবনা ছিল। আমার জন্য কি টপ সিক্রেট? আরে কি যে বলো, তোমাকে না বললে আর কাকে বলবো? তখন আমার কল্পনায় আমাদের বাচ্চা এসেছিল। আমাদের বাচ্চা? ছেলে নাকি মেয়ে? মেয়ে এসেছিল। সে কি বলছিল জানো? কি বলছিল? বলছিল, আম্মু আম্মু তোমাদের সিঙ্গাপুরের ছবিগুলো দেখাও না। তারপর তুমি কি করলে? ক্যামেরা ওর হাতে দিয়ে দিলাম আর ও একটা একটা করে ছবি দেখতে লাগলো। হঠাৎ হঠাৎ কি? হঠাৎ একটা ছবি আমাকে দেখিয়ে ভীষণ হাসতে শুরু করলো। কেমন ছিল সেই ছবিটা? বলতে পারবো না, কেন? লজ্জা লাগে তো। আচ্ছা, ছবিটা কেমন ছিল বলছি, একটু অপেক্ষা করো। কথাটা বলে লিমা লাইট অফ করে দিল। আমার ঠোঁট কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে মনে হলো। এবার লিমা আমাকে ছেড়ে দিয়ে বলল, এবার বুঝলেন তো মশাই কেমন ছিল ছবিটা? বুঝলাম। কি বুঝলেন? আমাদের ঘর আলোকিত করে হয়তো দুষ্ট মামুনি আসবে আর আর কি? আর আমার বউটা অনেক রোমান্টিক। বলে লিমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কপালে আদর দিলাম। আচ্ছা, তুমি কখনো সিনেমায় দেখেছো বাচ্চা জন্ম নিতে গিয়ে মায়ের মৃত্যু? হ্যাঁ দেখেছি, বাস্তবে এমন অনেক ঘটনার কথাই শুনেছি। আমার যদি এমন কিছু হয়? প্লিজ এমন কিছু বলো না যা কখনো ভাবতে আমার কষ্টে কলিজা ফেটে যাবে। লিমা আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিজের অজান্তে এই কথাটা ভাবতে ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরে পড়ল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, হে আল্লাহ, যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার লিমাকে কেড়ে নিও না। পাগলিটাকে বুকে আগলে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে সূর্যের আলো এসে চোখে পড়ে ঘুমটা ভেঙে গেল। তাকে দেখে লিমা জানালার পর্দা সরিয়ে দিয়েছে। এই ওঠো, অফিসে যাবে না? যাব, আর একটু ঘুমিয়ে নেই। ঘড়িটার দিকে তাকিয়ে দেখো কয়টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে টাস্কি খেলাম। অফিসের সময় শুরু হতে মাত্র আধ ঘন্টা বাকি। না গেলে বসের কথা শুনতে হবে। দ্রুত ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসে দেখি লিমা নাস্তা রেডি করে বসে আছে। তুমি রেডি হও আর আমি তোমাকে বাচ্চাদের মতো খাইয়ে দিচ্ছি। লক্ষ্মী বউটা আমার। কপালে চুমু দিয়ে রেডি হতে শুরু করলাম। খেয়ে দিয়ে অফিসে পৌঁছে গেলাম। 5 মিনিট লেট হলো। রাশিদ সাহেব, আপনি তো কখনো লেট করে অফিসে আসেননি, আজ 5 মিনিট লেট হলো যে? স্যার, উনি নতুন বিয়ে করেছেন তো, তাই মনে হয় ভাবির আঁচল ছেড়ে আসতে ইচ্ছে হয় না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার বিয়ের কথা। এইসব বলে সবাই হাসাহাসি করছিল। বস আমাকে দেরি না করার সতর্ক বাণী দিয়ে বিদায় জানালেন। আমি তাড়াহুড়ো করে কেবিনে গিয়ে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণের মধ্যে লিমার ফোন আসলো। হ্যালো। ঠিক মতো পৌঁছাতে পারছো তো? 5 মিনিট লেটে আসছি। কিছু বলেনি তো তোমার বস? তেমন কিছু বলেনি, সতর্ক করে দিছে যেন লেট না করি। আপনার লেট হবেই, কারণ আপনি তো ঘুমরাজ। না, আমি পরিশ্রমী। কি এমন পরিশ্রম করো তুমি? তোমার জন্য প্রতিটা। যা দুষ্ট কোথাকার।
আচ্ছা রাখি এখন। আই লাভ ইউ। লাভ ইউ টু। ফোনটা রেখে আবারও কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হলে খেয়ে আবারও কাজ শুরু করলাম। দুপুরের পর আবার লিমা ফোন করলো। হ্যালো, বলো। দুপুরে খাবার খেয়েছো তো? হ্যাঁ, এইমাত্র খেয়েছি। তুমি খেয়েছো? হুম। বউটা আমার এত কেয়ার করছে, তার প্রতিও তো আমার ভালোবাসা দেখানো প্রয়োজন। আচ্ছা, তোমার কি কিছু লাগবে? কি লাগবে? কিছু প্রয়োজন হলে বলো, আসার সময় নিয়ে আসবো। আমার কিছু লাগবে না। ঠিক আছে। রাত 8টায় বাসার উদ্দেশ্যে রওনা হলাম। না, কিছু তো লিমার জন্য নিতেই হবে। লিমার জন্য কিছু নীল চুড়ি, কিছু কালো টিপ আর একটা গোলাপ কিনলাম। কলিং বেল বাজাতে দরজা খুলে গেল। মনে হচ্ছে দরজার পাশে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তাকে দেখে লিমা দরজা খুলেছে। চলে গেলাম আমাদের রুমে। আমার জন্য কিছু এনেছো? তোমাকে তো জিজ্ঞেস করেছিলাম কিছু লাগবে কিনা, তুমি তো কিছু আনতে বলোনি। আমি বলিনি তাতে কি? তাই বলে নিজে থেকে কিছু আনবে না? এত ভালোবাসা নেই আমার। ও আচ্ছা। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। দেখি পেছন ফিরে চুপ করে আছে। পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই ধরবা না আমায়। এই দেখো কি এনেছি। তাকিয়ে খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। ড্যাব ড্যাব করে তাকিয়েছো কেন? আমাকেও জড়িয়ে ধরো। তুমি তো ধরতে মানা করেছো। এখন তো ধরতে বলছি। পারবো না। আচ্ছা ফ্রেশ হয়ে এসো। হাত মুখ ধুয়ে এসে দেখি একটা নীলপরি আমার সামনে দাঁড়িয়ে আছে। নীল শাড়ি, হাতে নীল চুড়ি, কপালে কালো টিপ, সব মিলে একদম পরীদের মতো লাগছে। কাছে গেলাম। টেবিলের উপরে থাকা গোলাপটা লিমার চুলে গেঁথে দিলাম। এবার পরীটাকে আরও ভালো লাগছে। লিমার লাজুক চোখের চাহনি আমাকে পাগল করে দিচ্ছে। আমি নিজেকে সামলাতে পারলাম না। পরীটাকে কোলেই তুলে নিলাম। এই ছাড়ো, পড়ে যাব। পড়ে গেলে কি হবে? ব্যথা পাবো। ব্যথা পেলে আমার বউ পাবে, তাতে আপনার কি? কারণ আপনার বউয়ের কষ্ট হলে আমার বরেরও যে কষ্ট হয়। হয়েছে হয়েছে, তোমাদের জন্য সবাই কষ্ট করে টেবিলে অপেক্ষা করছে, সেদিকে কি খেয়াল আছে? চমকে গিয়ে লিমাকে নামিয়ে দিলাম। এলিজা, তুই এখানে কি করছিলি এতক্ষণ? দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়েছিলি কেন? আমার ভাই আর ভাবির রুমের সামনে দাঁড়িয়েছিলাম, তাতে আপনার কি? কথাটা বলে হেসে দৌড়ে পালালো। লিমাও হাসছে। খাবার খেয়ে চলে আসলাম রুমে। একটু পর লিমাও চলে এলো। আজ কেন জানি খাওয়ার পর খুব ক্লান্ত লাগছে, তাই শুয়ে পড়লাম। লিমা প্রতিদিনের মতো আমার বুকে মাথা রেখে শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না কারো। চলো ছাদে যাই। আজ যাব না, এতটাই ক্লান্ত লাগছে যে হাঁটতেই মনে হয় পারবো না। তুমি যদি ছাদে এখন আমাকে নিয়ে না যাও তাহলে তাহলে কি? তাহলে তোমার সাথে আর কথা নাই। আচ্ছা চলো, কি আর করবো। বাধ্য হয়ে গেলাম ছাদে। বাড়ি থেকে দরজা লক করে দিলাম, যেন চাবি ছাড়া কেউ খুলতে না পারে। সারা রাত জ্যোৎস্নার আলো গায়ে মাখালাম। কখন যে ছাদে ঘুমিয়ে পড়লাম কে জানে। সকালবেলা লিজার ডাকে ঘুম ভাঙলো। লিমাকে আমার বুকের মধ্যে শুয়ে থাকতে দেখলাম। এই ভাইয়া, ওঠ তাড়াতাড়ি, অফিস যাবি না? আস্তে কথা বল, তোর ভাবি উঠে যাবে যে। ঢং কত, ভাবি না উঠলে নাস্তা বানাবে কে? তুই অফিসে কি নিয়ে যাবি? আজ এমনিতেই দেরি হয়ে গেছে, আর তাই। লিমাকে ডেকে উঠালাম ঘুম থেকে। ছাদ থেকে নেমে রুমে চলে এলাম। লিমা তাড়াহুড়ো করছে, কিন্তু আমার হাতে একদম সময় নেই। বড্ড দেরি হয়ে যাচ্ছে, তাই কিছু না খেয়ে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। ঠিক সময় পৌঁছে গেলাম অফিসে। আজ দুপুরে হয়তো বাইরের ভেজালযুক্ত খাবারই খেতে হবে। এই সমস্ত বাইরের খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। এসব ভাবছিলাম আর অফিসের কাজ করছিলাম, কিন্তু দুপুরের বাইরে খেতে হলো না। লিমা বাসা থেকে আমার জন্য খাবারটা অফিসে নিয়ে এসছে। কি প্রয়োজন ছিল এত কষ্ট করে আসার? বারে, তোমার বাইরের খাবার পছন্দ না এটা আমি ভালো করেই জানি, তাই রান্না করে এখানে নিয়ে এলাম। ও আচ্ছা, তো এতগুলো খাবার কেন? এখানে তোমার একার না, আমি তোমার সাথে খাবো। তারপর অফিস শেষে একসাথে বাসায় যাব। দুজনে একসাথে বসে লাঞ্চ করে নিলাম। তারপর লিমাকে ওয়েটিং রুমে বসে আমি কেবিনে চলে গেলাম। রীতিমতো 8টায় শেষ হলো অফিস। অফিস থেকে বের হবার পর রিক্সার জন্য ওয়েট করছিলাম। এই শোনো না, বলো। রিক্সায় যাব না। তাহলে বাসে যাবে? আরে না, হেঁটে হেঁটে বাড়ি যাব। এত দূরের পথ হাঁটতে পারবো না। না পারবো। আচ্ছা চলো তাহলে। ধীরে ধীরে দুজনে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকলাম। চারদিকে হাজারো জোনাকি পোকা রাতকে পাহারা দিচ্ছে। চারটা টলমল করছে। পাশাপাশি দুজনকে হাত ধরে হাঁটতে দেখে চারটা বোধহয় হিংসা করছে। কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা ফুসকলা দেখা গেল। লিমা খুশিতে জড়িয়ে ধরলো আমায়। এই চলো না ফুচকা খাই। এইসব আমি খাই না। আচ্ছা তাহলে আমাকেই
কিনে দাও, আমি খাবো। কিনে দিলাম 1 প্লেট ফুচকা। লিমা ফুচকা খাচ্ছে আর আমি লিমার দিকে তাকিয়ে আছি। লিমার ফুচকা খাওয়ার স্টাইল দিকে ক্রাশ খেলাম। ফুচকা মুখে তোলার সময় ঠোঁট জোড়া অসম্ভব রকমের সুন্দর দেখায়। 1 প্লেট খাওয়ার পর আবারও খেতে চাইলো। এবার দুজনে 2 প্লেট নিলাম। মামা, আমার প্লেটে বেশি করে ঝাল দিন। এতটাই দিবেন যেন চোখে পানি চলে আসে। আমার প্লেটেও সেম ঝাল দেন। প্রথম তেমন ঝাল লাগেনি, কিন্তু সবটা খাওয়ার পর দুজনেই জঘন্য অবস্থা। লিমা ঝাল খেয়ে অভ্যস্ত, তাই ওর এমন কষ্ট হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে মুখের ভেতরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। 5 গ্লাস পানি খেলাম, তাতেও কোনো কাজ হলো না। এই অবস্থাতে হাঁটতে থাকলাম। আমার অবস্থা দেখে লিমা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। লিমা আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। এই, আমি আর হাঁটতে পারছি না, আগে বলেছিলাম প্লিজ আমাকে কোলে তুলে নাও। পারবো না। তাহলে আমি বাড়ি যাব না। রাগ করে আমার কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে আছি। কি আর করবো, বাধ্য হয়ে লিমাকে বাচ্চাদের মতো পাজা কোলে করে নিয়ে হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে লিমা একটা দোকানের সামনে এসে দাঁড়াতে বলল। টাকা দাও, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। তুমি খাবে না? খাবো। 2টা আইসক্রিমের টাকা দিলাম। আমার পকেটে আজ এতটুকুই ছিল। কিছুক্ষণ পর লিমা 2টা আইসক্রিমের টাকায় একটা দামি আইসক্রিম নিয়ে চলে এলো। এ কি, আমার কোথায়? তোমার আইসক্রিম খেতে হবে না। ঝালে যখন তুমি নিঃশ্বাস প্রশ্বাস নাও তখন তোমাকে অনেক কিউট লাগে। আমার ঝালে খুব কষ্ট হয়। তাতে আমার কি, এখন কোলে নিয়ে হাঁটতে থাকো, আর আমি তোমার কিউটনেস দেখবো আর আইসক্রিম খাবো। আবারও কোলে নিয়ে হাঁটতে লাগলাম। লিমা আমার দিকে তাকিয়ে হাসছে আর আইসক্রিম খাচ্ছে। কিছুক্ষণ পর, এই হা করো তো। কেন? যা বললাম তা করো। আমি মুখ খোলা সাথে সাথেই আইসক্রিম আমার মুখে দিয়ে দিল। যাক বাবা, ঝালটা কমেছে। কিছুক্ষণ খাওয়ার পর আমার মুখ থেকে নিয়ে নিজে খেতে লাগলো। এভাবে একটা আইসক্রিম দুজনে খেতে খেতে বাড়ি পৌঁছে গেলাম। এভাবে দেখতে দেখতে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় কেটে গেল 9টি মাস। 9 মাস পর ভালোবাসায় ভরপুর আমাদের পরিবারটায় আজ আসতে চলেছে নতুন মেহমান। জানি না আমার সাথে আজ ভালো কিছু ঘটবে কিনা। বারবার আজ লিমা সেদিনের কথাগুলো মনে পড়ছে, যেদিন লিমা বলেছিল সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুর কথা। চিন্তায় সারা শরীর কাঁপছে। হাসপাতালে আজ সকালে নিয়ে এসেছিলাম লিমাকে। লিমা ইমার্জেন্সিতে, আমার পরিবার ও লিমার পরিবার সবাই হাসপাতালে। একটু পর একজন নার্সকে বেরিয়ে আসতে দেখে ওনার কাছে গেলাম। আমার ওয়াইফ, আমার বাচ্চা। মিস্টার রাশেদ, ভয় পাবেন না, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার হাতে। 2 রাকাত নফল নামাজ পড়লাম। মোনাজাত করে ওঠার পরপরই ভিতর থেকে বেবির কান্নার শব্দ শুনলাম। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু আমার এখনও টেনশন হচ্ছে। একটু পর ডাক্তার এলো বাইরে। আমার লিমা কেমন আছে? কি হলো, কথা বলছে না কেন? মা মেয়ে দুজনেই সুস্থ, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। ভেতরে গেলাম। লিমার কাছে মেয়েকে কোলে নিতেই কান্না থেমে গেল। মায়ের মতোই ফুটফুটে দেখতে হয়েছে। সবাই নাম রাখতে ব্যস্ত, কিন্তু লিমা কারো নামই কানে নিচ্ছে না। লিমা উদ্গ্রীব হয়ে আছে আমার মুখ থেকে কোনো নাম শোনার জন্য। অবশেষে আমার মেয়ের নাম আমি দিলাম, অনাহিতা। নামটা শুনে লিমার পছন্দ হলো, কারণ লিমা ইরানের সেই অনাহিতাকে অনেক পছন্দ করে। আর আমাদের মেয়েটাও অনাহিতার চেয়ে কম কিউট নয়। গালে টোল পড়াটা এখন থেকেই বোঝা যাচ্ছে। 2 বছর পর। এই খেয়ে নাও। না, আমি আনাহিতা দেখব। এই, তোমার মেয়েকে অনাহিতা দেখাও এখন। সারাদিন অনাহিতাকেই দেখে কেন যে এই নামটা রাখতে গেলা? আব্বুর কাছে এসো। এভাবে ভালোবাসা বেড়ে উঠতে থাকলো আমাদের অনাহিতা। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।